অন্য জগৎ থেকে এক পরী নেমে আসে পৃথিবীতে এবং তার সম্পর্ক হয় এক হ্যান্ডসাম রাজকুমারের সাথে। কিন্তু ম্যাজিক দিয়ে সেই পরী রাজকুমারের মন থেকে সমস্ত স্মৃতি মুছে দেয়। কি হবে যখন সে তার দুই সন্তান নিয়ে ফিরে আসবে? রাজকুমার কি তাকে চিনতে পারবে? আর তার ম্যাজিক পাওয়ার দিয়ে কিভাবে সে তার সন্তানদের শয়তান ডিমনদের হাত থেকে বাঁচাবে, সেই নিয়েই আজকের ভীষণই রোমান্টিক এবং ম্যাজিক্যাল একটা ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র এরিনকে দেখতে পাই, যে কিনা স্বর্গে ছিল এবং সে সেখানকার একজন পরী বা বলা যায় একটি ম্যাজিক্যাল এন্টিটি ছিল। এবং সে স্বর্গে বসে তপস্যা করছিল কাল্টিভেশনের জন্য। কিন্তু তখনই তার মাথা ঘুরে যায় এবং সে সেই কাল্টিভেশন কমপ্লিট করতে পারে না, এবং সেই পরী অর্থাৎ এরিন পড়ে এই পৃথিবীতে এবং তার আত্মা প্রবেশ করে পৃথিবীর একটি মেয়ে এরিনের দেহে। এবার এরিন তো পৃথিবীতে পতিত হয় এবং সে ভাবে যে এটা কি হলো, আমি কেন আমার কাল্টিভেশনটা কমপ্লিট করতে পারলাম না, আর আমি এরিন নামে অপর একটি মেয়ের দেহে এসে পৌঁছালাম, এটা কিভাবে সম্ভব? কিন্তু এই এরিনের জীবন তো অত্যন্ত কষ্টের। এবার আমরা তখন এরিনকে বিয়ের পোশাকে দেখতে পাই, অর্থাৎ এরিনের বিয়ে হচ্ছিল। কিন্তু এরিনকে আসলে তার পরিবার একটা বুড়ো লোকের কাছে বেচে দিয়েছিল। এবার আমরা দেখতে পাই যে আসলে এরিনের সাথে কি হয়েছিল, মানে যে এরিনের দেহে স্বর্গের এরিন প্রবেশ করেছে তার সাথে কি সেই এরিন যখন দেখে যে তাকে একটা বুড়ো ভামের সাথে বিয়ে দেওয়া হয়েছে, সে তো তখনই মাথা ঠুকে নিজেই মরে যায়। এবং তারপরই তার দেহে এই স্বর্গের এরিন বা বলা যায় এই ম্যাজিক্যাল পরীর আত্মা ঢোকে। এবার বুড়ো লিয়াং তো তখনই বলে ওঠে যে ও, তুমি তাহলে বেঁচে আছো, তাহলে এখনই তোমাকে আমার স্ত্রীর কর্তব্য পালন করতে হবে, তুমি আমার বংশধরের মা হবে। কিন্তু এরিন তো আগের এরিন ছিল না, তাই সে তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে বুড়ো ভামটিকে সেখানেই ধাক্কা মেরে শুইয়ে দেয় এবং সে লিয়াংকে চিরকালের মতো সেখানে নপুংসক বানিয়ে দেয়। এবার তখনই তো এরিন বুঝতে পারে যে তাকে বিয়ের আগে আসলে ড্রাগ দেওয়া হয়েছিল, যাতে সে এই বুড়োর সাথে সম্পর্ক করতে বাধ্য হয়। কিন্তু এরিন সেখান থেকে পালিয়ে আসে। এবার সেই ড্রাগের প্রভাবে এরিনের দেহে তো অস্বস্তি শুরু হয় এবং তখনই সে একটি খুব সুন্দর লেকের ধারে রাজকুমার অস্টিনকে দেখতে পায়। অস্টিন এই গ্রামে এসেছিল তার চিকিৎসা করানোর জন্য এবং এরিন সেখানেই যায়। অস্টিন তো তার হাত ধরে বলে ওঠে যে তুমি কে? এরিন বলে ওঠে যে আমি যেই হই না কেন, আজকে রাতে তুমি আমার অ্যান্টিডোট। এবং সে অস্টিনকে কিস করে। এবার এরিন আর অস্টিনের মধ্যে তো রোম্যান্স হয় এবং এরিন তারপর অস্টিনের শিল মোহরটি নিয়ে নেয়। এরিন মনে মনে ভাবে যে এর মাথা থেকে আজকের রাতে সমস্ত স্মৃতি মুছে দেওয়াই ভালো হবে। এবং সে তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে অস্টিনের এই রাতের সমস্ত স্মৃতি মুছে দেয়। এবার এরিন তো ভাবে যে এবার আমি কোথায় যাব? যদি আমি আমার পরিবারের কাছে ফিরে যাই, অর্থাৎ এই পৃথিবীর যে এরিন ছিল তার পরিবারের কাছে ফিরে যাই, তাহলে তো তারা আবারও অন্য কারোর কাছে আমায় বেচে দেবে। এবং তখনই এরিন বুঝতে পারে যে কাছাকাছি এক টেম্পল রয়েছে। তাই এরিন ঠিক করে যে সে সেই টেম্পলে গিয়েই থাকবে। এবার আমরা 5 বছর পরের দৃশ্য দেখতে পাই এবং সেই রাতের পর এরিনের যমজ সন্তান জন্ম নিয়েছিল। তার মেয়ের নাম ছিল মোমো এবং তার ছেলের নাম ছিল মিয়ান। এবার এরিন তো মোমো এবং মিয়ানকে নিয়ে এই টেম্পলেই থাকতো এবং তারা খুব হাসি খুশি ভাবে দিন যাপন করছিল। কিন্তু তখনই সেই টেম্পলের মাস্টার বেরিয়ে আসে এবং সে এরিনকে বলে যে এরিন, আমি ক্যালকুলেট করে দেখেছি যে তুমি আর মাত্র 3 মাস বাঁচবে। এবার এরিন তো বলে যে আমি সেটা খুব ভালো করেই জানি, কারণ আমি এই পৃথিবীর নই, আমি অন্য জগৎ থেকে এসেছি। এর আগেও দুবার আমার জন্ম এই পৃথিবীতে হয়েছে, কিন্তু কোনোবারই আমি 22 বছরের বেশি বাঁচিনি, সুতরাং এইবারও সেরকমই হবে। এবার মাস্টার তো তখনই বলে যে এরিন, তবে তোমার বেঁচে থাকার একটা আশা রয়েছে। আমি এটা জানতে পেরেছি যে তুমি আসলে এই সাম্রাজ্যের মার্কুইজ ইং এর মেয়ে এবং ছোটবেলায় তোমার সাথে অপর একজনের বদলা বদলি হয়ে গেছিল। যারা তোমাকে এখান থেকে নিয়ে গেছিল তারা আসলে তোমাকে বেঁচে দিতে চেয়েছিল বা ওই বুড়োটার সাথে বিয়ে দিতে চেয়েছিল, কারণ তারা তোমার আসল বাবা মা ছিলই না। এবং তোমার আসল পরিবার অর্থাৎ ইয়াং পরিবার অনেক বছর ধরেই মহারাজের প্রতি লয়াল এবং তারা খুবই শক্তিশালী এবং ক্ষমতাশালী একটি পরিবার। সুতরাং তুমি যদি তাদের কাছে গিয়ে নিজের আসল পরিচয় দাও, তাহলে তোমার বেঁচে থাকার চান্স থাকলেও থাকতে পারে। এবার এরিন তো বলে যে সেটা আমি অবশ্যই করব।
কিন্তু তার আগে আমাকে আমার সন্তানদের জন্য সঠিক ঠিকানা খুঁজে বার করতে হবে। এবার এরিন ঠিক করে যে সে অস্টিনের কাছে যাবে, কারণ সে তো আর বেশি দিন বাঁচবে না। কিন্তু তার ছেলে মেয়ে যাতে তাদের বাবার কাছে থাকতে পারে সেই ব্যবস্থাই এরিন করবে। এবার অপরদিকে আমরা অস্টিনকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সেই দিনই অস্টিনের বিয়ের দিন ছিল, এবং অস্টিনের সাথে লিন পরিবারের মেয়ে সুজেনের বিয়ে হচ্ছিল। এবার সুজন তো মনে মনে ভাবে যে আমি তো শুনেছি এই অস্টিনের নাকি কোনো সমস্যা রয়েছে, তার নাকি কোনোদিন ছেলে মেয়েই হবে না, তার নাকি মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টও নেই। কিন্তু আমার তাতে কোনো সমস্যা নেই, যতই আমাদের বিয়েটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ হোক না কেন। একবার বিয়ে হয়ে গেলে সেই কথা কেউ মনে রাখবে না। একবার খালি বিয়েটা হয়ে যাক, তারপর সমস্ত ক্ষমতা আমার হাতে থাকবে। আসলে অস্টিন এই সাম্রাজ্যের একজন রাজকুমার ছিল। এবার অস্টিন তো তখনই মনে মনে ভাবছিল যে আমি বিয়ে করতে একদমই আগ্রহী নই, কিন্তু কেবলমাত্র মহারাজ অসুস্থ এবং মহারাজ মারা যাওয়ার আগেই আমাকে বিবাহিত দেখতে চায়, তাই জন্যই আমি এই বিয়ে করছি। এবং এই কথা ভেবেই অস্টিন তার বিয়ের সমস্ত রিচুয়াল পূরণ করতে ওঠে। কিন্তু তখনই অস্টিনের দুই সন্তানকে নিয়ে সেখানে এরিন আসে, এবং সে বলে যে থামো। এবার সবাই তো বলে ওঠে যে টেম্পল থেকে একটা তাওয়িস্ট প্রিস্ট নেমে এসেছে, আর তার ছেলেকে তো একদমই অস্টিনের ছোটবেলার মতো দেখতে, এটা কি করে সম্ভব? এবং এরিন বলে যে কারণ এরা অস্টিনেরই সন্তান। এবার সুজান তো তখনই বলে ওঠে যে কি সব আজে বাজে বলছে মহিলাটা, একে এক্ষুনি এখান থেকে বার করে দাও। কিন্তু অস্টিন বলে যে দাঁড়াও। এবার অস্টিন তো ভাবে যে এই ছোট বাচ্চাটাকে সত্যিই তো আমার মতো দেখতে, কিন্তু আমি তো কখনো কোনো মহিলার সাথে সম্পর্কে ছিলামই না, এটা কিভাবে সম্ভব? আসলে অস্টিনের মন থেকে সেই দিনের সমস্ত স্মৃতি এরিন তো মুছে দিয়েছিল। অস্টিন বলে ওঠে যে তুমি কে? এবং এরিন বলে যে আমি হচ্ছি এরিন, আমি জিংশু টেম্পেলের একজন প্রিস্ট। অনেক বছর আগে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক হয়েছিল, এবং তখন তুমি এই জেড পেন্ডেন্টটা আমাকে দিয়েছিলে। এবং এই বলে এরিন তো অস্টিনকে তার জেড পেন্ডেন্টটা দেখায়, এবং অস্টিন দেখে যেটা তো সত্যি তারই জেড পেন্ডেন্ট। এরিন বলে যে তোমার কি মনে নেই সেই দিন রাতে নিউল্যান্ড গ্রামে কি হয়েছিল? এবার অস্টিনের একজন কর্মচারী তো তাকে মনে করিয়ে দেয় যে সত্যিই 6 বছর আগে অস্টিন সেখানে গিয়েছিল, এবং অস্টিন তখন প্রচন্ড অসুস্থ ছিল, তাই জন্য সে নানা রকম ওষুধ খেয়ে প্রায় বেঘরে পড়েছে, তাই হয়তো তার কিছু মনে নেই। এবার মোমো আর মিয়ান তো সঙ্গে সঙ্গে অস্টিনকে বাবা বাবা বলে জড়িয়ে ধরে, এবং তারা বলে এই যে বাবা, তুমি কি আমাদেরকে স্বীকার করবে না? তুমি কি আমাদের তাড়িয়ে দেবে? এবং এরিন তখনই নাটক করে বলে যে মোমো, মিয়ান, তোমাদের বাবার আজকে বিয়ে হচ্ছে, চলো আমরা এখান থেকে চলে যাই, আমাদের এখানে কোনো জায়গা নেই। কিন্তু এরিন জানতো এই যে অস্টিন তাকে ডাকবে। এবার অস্টিন তো বলে যে দাঁড়াও, আমি এই বাচ্চাদের দায়িত্ব নিতে রাজি আছি, কিন্তু তুমি যদি কোনো চালাকি করো তাহলে কিন্তু আমার যে খারাপ কেউ হবে না। এবার সুজান তো তখনই বলে ওঠে যে কিন্তু অস্টিন, আমাদের বিয়েটা তাড়াতাড়ি আমাদের শেষ করতে হবে। এবং অস্টিন তো তখনই বলে যে এই বিয়ের আর কোনো দরকার নেই, আজকে বাবা যদি অসুস্থ না হতো তাহলে আমি এই নকল বিয়ে বা কন্ট্রাক্ট ম্যারেজ করতাম না। কিন্তু এখন তো আমি আমার সন্তানদের পেয়েই গেছি, তাই জন্য এই বিয়ে করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না। তবে তোমার পরিবারকে আমি যে যে প্রমিস করেছিলাম সেগুলো আমি রাখবো। এবং সে তো তার লোকদের আদেশ দেয় সুজানকে সেখান থেকে নিয়ে চলে যাওয়ার জন্য। এবার এরিন তো তখনই ক্যালকুলেট করে দেখে যে অস্টিনের বিয়ে এমনিতেও আজকে হওয়ার কথা ছিল না, আজ থেকে 3 বছর পর অস্টিনের বিয়ে হবে। এবার তখনই মহারাজের তরফ থেকে যে দূত এসেছিল সে তো বলে যে অস্টিন, তুমি এই বাচ্চাদের নিয়ে মহারাজের কাছে চলো, মহারাজ এদের দেখলে প্রচন্ড খুশি হবে। এবার আমরা মহারাজের কক্ষের দৃশ্য দেখতে পাই। অস্টিন তো এরিন এবং তার দুই সন্তানকে নিয়ে মহারাজের কাছে আসে। মহারাজ বলে যে তুমি এখানে কি করছো? আজ না তোমার বিয়ের রাত, যাও তোমার বউয়ের কাছে যাও। এবার মহারাজ তো তখনই এরিনকে দেখে, এবং মহারাজ বলেন যে আমি এখনো মরিনি, আর তুমি এখনই একজন প্রিস্ট নিয়ে চলে এসেছো। এবং এরিন তখনই ক্যালকুলেট করে বলে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনার আয়ু এখনো 5 বছর রয়েছে। এবার মহারাজ তো তখনই বলে ওঠে যে তাই নাকি, আচ্ছা বলো তো এই অস্টিনের বাচ্চা কাচ্চা কবে হবে? এবং এরিন তখনই বলে যে অস্টিনের তো দুটো সন্তান রয়েছেই। এবার তখনই সেখানে মোমো আর মিয়ান আসে।
এবং মহারাজ তো তাদের দেখে প্রচন্ড খুশি হয়। মহারাজ অস্টিনকে প্রায় ধাক্কা মেরে সরিয়ে দিয়ে মোমো আর মিয়ানের কাছে ছুটে যায় এবং মহারাজ তো মোমো আর মিয়ানকে দেখে প্রচন্ড খুশি হয়। মহারাজ বলে যে আমি এত খুশি হয়েছি যে 5 বছর কেন, আমি আরো 10 বছর বেঁচে থাকতে চাই। এবং এরিন তখনই বলে যে আপনি চাইলে যতদিন ইচ্ছা বেঁচে থাকতে পারেন, কিন্তু এই বাড়ির ওপর কিছু একটা রয়েছে। যদি আমার গণনা ঠিক হয় তাহলে আপনি 3 মাস ধরে অসুস্থ, তাই তো? আর আপনি দিনে দিনে আরো দুর্বল হয়ে যাচ্ছেন। এবার অস্টিন তো তখনই বলে যে তুমি এইসব কি করে জানলে? এবং এরিন বলে যে তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই ঘরের দক্ষিণ পশ্চিম কোণে গিয়ে দেখো, সেখানে নিশ্চয়ই কোথাও একটা কোনো মন্ত্র লুকিয়ে রাখা আছে। এবার অস্টিন তো সঙ্গে সঙ্গে সেই ঘরের দক্ষিণ পশ্চিম দিকে গিয়ে খুঁজতে শুরু করে এবং আমরা দেখতে পাই যে সেখানে একটি কাগজে মন্ত্র লিখে রাখা ছিল এবং এরিন সেই কাগজটি বা সেই মন্ত্রটি জ্বালিয়ে দেয় এবং সেখান থেকে কালো ধোঁয়া বেরোয়। এরিন বলে যে এইটা কালো ধোঁয়া হয়ে জ্বলে গেল, তার মানে এটা একটা নেগেটিভ মন্ত্র এবং এটার সাহায্যেই মহারাজের ক্ষতি করার চেষ্টা হচ্ছিল। এবার এরিন তখনই মহারাজকে অপর একটি মন্ত্র দেয় যেটা মহারাজকে বিভিন্ন রকমের নেগেটিভ জিনিস থেকে রক্ষা করবে। এবং মোমো তো তখন বলে যে দাদু, আমার মায়ের মন্ত্রগুলো কিন্তু খুব স্ট্রং, তোমাকে আর কোনো শয়তান কোনোভাবেই এফেক্ট করতে পারবে না। মহারাজ বলেন যে আজকে আমি খুব খুশি হয়েছি, যেহেতু এরিন তার 2 সন্তান নিয়ে চলেই এসেছে, তাই এবার এরিন আর অস্টিনের বিয়ে দিয়ে দেওয়াই ভালো। এবার অস্টিন তো তখনই ভাবে যে এরিনের কি কোনো বদমতলব রয়েছে, কারণ সে এত বছর এলো না, হঠাৎ করে আমার বিয়ের দিনই 2 সন্তানকে নিয়ে কেন চলে এলো? তাহলে কি সে ক্ষমতার জন্যই এমনটা করছে? এবং এরিন তখনই বলে ওঠে যে আমি বিয়ে করতে চাই না। আসলে এরিন তো জানতোই যে সে 3 মাসের বেশি বাঁচবে না। এরিন বলে যে মোমো আর মিয়ান অস্টিনের সন্তান, তাই আমি চাই যেন অস্টিনও তাদের বড় করতে সাহায্য করে। আমরা দুজন মিলে আমাদের বাচ্চাদের বড় করব, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এবং অস্টিনও তাতে রাজি হয়, কারণ অস্টিন এরিনকে তখনও পুরোপুরি বিশ্বাস করেনি। এবার এরিন তো তারপর তার বাবার বাড়িতে আসে, অর্থাৎ তার আসল পরিবার ইং পরিবারের কাছে আসে সবার সাথে দেখা করার জন্য। এবং সেখানে আমরা এরিনের দাদি এবং তার মাকে দেখতে পাই। এরিনের দাদি তো এরিনকে দেখেই চিনতে পারে এবং এরিনের দাদি এরিনের মাকে বলে যে এটা হচ্ছে এরিন, তোমার আসল মেয়ে। কিন্তু এরিনের মা তো বলে ওঠে যে সেটা কিভাবে সম্ভব, একে তো দেখে মনে হচ্ছে যে কোনো একটা টেম্পল থেকে উঠে এসেছে। আমাদের বাড়ির মেয়ে হিসেবে জ্যাসমিনই আসলে যোগ্য। আসলে এরিনের সাথে ছোটবেলায় যে মেয়েটির বদলা বদলি করে দেওয়া হয়েছিল সে হচ্ছে জ্যাসমিন, যে কিনা এতদিন ইয়াং পরিবারের মেয়ে হিসেবে বসেছিল। এবার তখনই তো একজন কর্মচারী এসে বলে যে জ্যাসমিন আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু এরিন তখনই ক্যালকুলেট করে বলে যে আজকে কেউই মরবে না। এবার এরিনের মা তো চেঁচিয়ে ওঠে যে তোমার এত সাহস হয় কি করে, তোমার জন্যই জ্যাসমিন আজকে আত্মহত্যা করতে গেছিল আর তুমি এই কথা বলছো? ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আজ কেউ না মরে, যদি মরে তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। এবার এরিন তো তখনই বলে ওঠে যে জ্যাসমিন কখনোই আত্মহত্যা করতে চায়নি। আজকে আমি এখানে এসেছি তাই জন্য ও আমার পথে নানা রকম বাধা দেওয়ার চেষ্টা করছে। তাছাড়া জ্যাসমিন এই বাড়ির কেউ না, আমি হচ্ছি ইয়াং পরিবারের বড় মেয়ে। এবার দাদি তো এরিনকে সাপোর্ট করে বলে যে এরিন একদম ঠিক কথাই বলেছে, কিন্তু এরিনের মা তো জ্যাসমিনকে নিয়েই বেশি চিন্তিত ছিল। এবার তখনই তো সেখানে জ্যাসমিনকে নিয়ে আসা হয় এবং জ্যাসমিন তো তখনই মাটিতে বসে পড়ে এমন করতে থাকে যেন সে কতই না অসুস্থ। এরিনের মা বলে ওঠে যে জ্যাসমিন, তুমি ঠান্ডা মাটিতে কেন বসছো, তোমার তো শরীর খারাপ হবে। এবং জাসমিন তো বলে ওঠে যে মা, আসলে আমি ভাবছিলাম যে এরিন যদি ভুল বোঝে, ও যদি ভাবে যে আমি ওকে হিংসা করছি, তাই জন্যই আমি এখানে নিজেই এলাম। এবার জাসমিনের যে কর্মচারীটি এই খবরটি দিয়েছিল সেও তো তখন বলে যে না না, আমি আসলে ভুল খবর দিয়ে ফেলেছিলাম। এবং এরিন বলে যে ভুল খবর দিয়েছিলে, তাহলে এক্ষুনি তোমাকে 20টা চাবুকের বাড়ি দেওয়া উচিত, কারণ তুমি এই ধরনের ভুলভাল কাজ করছো। এবার ওদিকে এরিনের মা তো বলে ওঠে যে তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো, তুমি ওকে মারার কথা কেন বলছো, ও এমন কি বা ভুল করেছে? এবং এরিন তো মনে মনে ভাবে যে আমি জাসমিনকে দেখাবো যে ওর আসল জায়গাটা কোথায়। এরিনের মা বলতে থাকে যে এইটুকু ব্যাপার নিয়ে তুমি বেশি বাড়াবাড়ি করছো। এবং এরিন তখনই বলে যে 22 বছর জাসমিন আমার জায়গায় রয়েছে, ভালো মন্দ খাচ্ছে, ভালো জামা কাপড় পরছে, সেখানে আমাকে 22 বছর কষ্ট করতে হয়েছে। আর তারপরে তুমি আমার মা হয়ে ওর সাইড নিচ্ছ, তাহলে আমি বেশি নিষ্ঠুর নাকি তুমি?
এবার তখনই তো মোমো আর মিয়ানো বলে ওঠে যে হ্যাঁ, আমাদের মার সাথে এইভাবে একদম কথা বলবে না। এবং এরিনের মা বলে যে কি বললে? মা? জাসমিন তো বলে যে নিশ্চয়ই এরিনের অ্যাডপ্টেড বাচ্চা এগুলো, তাই না? এবং এরিন বলে যে না, এগুলো আমারই সন্তান। এবার জাসমিন তো তখনই বলে ওঠে, তোমার সন্তান? তো তুমি জানো না যে তাদের বাবা কারা? এটা কি করে সম্ভব? ও বুঝেছি, তুমি তো একটা টেম্পেলে থাকতে, আর টেম্পেলে তো কত লোকেরই যাওয়া আসা থাকে। তুমি কি করেই বা বুঝবে যে এগুলো কার সন্তান? সত্যিই কি অবস্থা! এবং এই কথা শুনে এরিনের মা তো আরো লাফাতে থাকে যে সত্যিই তুমি এই বাড়ির যোগ্য না, তুমি একটা অসভ্য দুশ্চরিত্র মেয়ে। এবং তখনই এরিন বলে যে আমি খুব ভালো করেই জানি এরা কার সন্তান। এরা রাজকুমার অস্টিনের সন্তান। এবার দাদি তো বলে ওঠে যে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, মিয়ানকে দেখতে অনেকটা অস্টিনের মতোই। এবং জাসমিন তখনই বলে যে সেটা কিভাবে সম্ভব? এরিন এতদিন কোন পাহাড়ের একটা টেম্পেলে থাকতো, সেখানে রাজকুমার কি করেই বা যাবে? আর তাছাড়া সবাই জানে যে রাজকুমার কোনো মহিলার সাথেই মেশে না, তো তোমার সাথে রাজকুমার কেনই বা মিশবে? এবং এরিনের মাও তো জাসমিনের সাথেই গলা মেলাতে থাকে যে সত্যিই তুমি আমাদের পরিবারকে একদম নোংরা করে দিলে। এই বাচ্চা দুটোকে আমি এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দেব। এবং একটি কর্মচারী এসে তো এরিনের বাচ্চা দুটিকে অর্থাৎ মৌ মিয়ানকে ধরতে যায়। এবং এরিন তখনই তার শক্তি প্রয়োগ করতে যাচ্ছিল, কিন্তু তখনই অস্টিন সেখানে এসে যায়। এবং অস্টিন এসে এক লাথি মেরে সেই কর্মচারীকে সরিয়ে দেয়। অস্টিন বলে ওঠে যে কার এত সাহস যে আমার বাচ্চাদের গায়ে হাত দিচ্ছে? এবং তখন তো সবাই বুঝতে পারে যে তার মানে এটা সত্যিই অস্টিনের সন্তান। এবার জাসমিন তো তখনই বলে ওঠে যে রাজকুমার, আপনি শিওর তো যে এরা আপনারই সন্তান? অস্টিন বলে যে তোমার এত চিন্তা কিসের সেই নিয়ে? এবং এরিনের মা তো তখনই জাসমিনের সাপোর্টে বলে ওঠে, রাজকুমার, জাসমিন আপনার ভালোর জন্যই বলছে, আসলে ও তো এরিনেরও ভালো চায়। এবং রাজকুমার অস্টিন তখনই বলে যে এরিনের ভালো যদি চাইতেই হয় তাহলে আগে জাসমিনকে এই বাড়ি থেকে বিদায় করা হোক, কারণ জাসমিন এতদিন এরিনের পরিচয় নিয়ে এই বাড়িতে বসেছিল। এবার এই কথা শুনে এরিনের মা তো বলে ওঠে যে না না, ও তো আমাদের সন্তানেরই মতো। এবং এরিন তো তখনই বলে যে যারা আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছে তাদের তো আমি ছাড়বো না। আর তাছাড়া আমার সন্তানরা এই রাজবংশের রাজকুমার এবং রাজকুমারী, সুতরাং তাদের গায়ে হাত দেওয়ার কি শাস্তি হয়? দাদি, তুমি সেটা বলো। এবার দাদি তো তখনই সেই কর্মচারীটিকে 20টি চাবুকের ঘায়ের শাস্তি দেয় এবং জাসমিন এবং এরিনের মাকে সারা রাত নীল ডাউন হয়ে বসে থাকার শাস্তি দেয়। এবার এই শাস্তির পর্ব মিটে গেলে দাদি বলে যে এরিন, এবার আমাদের ফ্যামিলি ট্রিতে তোমার নাম যুক্ত করে নেওয়ার সময় এসেছে। এবং দাদি ইয়ং পরিবারের ফ্যামিলি ট্রিতে তাদের নাম যুক্ত করে নেয়। দাদি বলে যে আমাদের পূর্বপুরুষরাই আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে তুমি আসল এই বাড়ির সন্তান এবং তুমি কিছুদিনের মধ্যেই এখানে ফিরে আসবে। তাই জন্যই আমি একবারেই তোমাকে চিনে গেছি। আমি আমার পূর্বপুরুষদের আদেশ পালন করেছি। এবার আমি শান্তিতে মরতে পারবো। এবার দাদি তো বলে যে এরিন, তোমার মায়ের কথায় তুমি কিন্তু খারাপ পেও না। আসলে অনেকদিন থেকেই তোমার বাবা আর দাদা বর্ডারে রয়েছে যুদ্ধের কারণে, তাই তোমার মায়ের মাথাটা একটুখানি খারাপ হয়ে আছে। এবং এরিন বলে যে না না, কোনো ব্যাপার না। এবার দাদি তো এরিন আর অস্টিনকে বলে যে তোমরা তাহলে বিয়েটা কবে করছো? এবং তারা জানায় যে তারা বিয়ে করবে না। এবার দাদি তো বলে উঠে যে না, এটা তো কখনোই সম্ভব না, কারণ তোমরা যদি বিয়ে না করো তাহলে তোমাদের সন্তানরা কি পরিচয় বড় হবে? কিন্তু তখনই সেখানে মহারাজের ডিক্রি আসে। এবার সেখানে ঘোষণা করা হয় যে মোমো আর মিয়ানকে রাজকুমার এবং রাজকুমারী হিসেবে অ্যাকসেপ্ট করা হয়েছে। এবার অস্টিন তো বলে যে ওরা আমার সন্তান, আমি কখনোই ওদেরকে কোনো রকমের সাফারিং সহ্য করতে দেব না। আর সামনের ব্যাঙ্কুয়েটে আমি পুরো পৃথিবীর কাছে ঘোষণা করে দেব যে ওরা এই বংশের রাজকুমার ও রাজকুমারী। এরিন তো মনে মনে ভাবে যে অস্টিন যেমনই হোক না কেন, ও নিঃসন্দেহেই খুব ভালো একজন বাবা হতে পারবে। এবার এরিন তো তখনই ভাবে যে তাহলে কি অস্টিন সেই ব্যক্তি যে আমাকে বাঁচতে সাহায্য করতে পারবে? এবার চাইনিজ অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিছু কিছু ব্যক্তি এমন থাকে যাদেরকে বলা হয় পার্পল স্টার বা ভায়োলেট স্টার ব্যক্তি, মানে যারা ভিতর থেকে বেশ শক্তিশালী বা ব্যক্তিত্ব সম্পন্ন ক্ষমতাশালী ব্যক্তি হয় এমন। এবার এরিন তো তখনই মনে মনে ভাবে যে আমাকে যে করে হোক অস্টিনের হাত পড়ে বা পাম রিডিং করে দেখতে হবে। এবার অপরদিকে আমরা জাসমিনকে দেখতে পাই, যেহেতু হিংসায় ফুঁসছিল। জাসমিন বলতে থাকে যে একটা গ্রামে থাকতো মেয়ে, ও কি করে অস্টিনকে বিয়ে করলো? আমাকে কিছু একটা করতেই হবে।
ও এসেই অস্টিনের সাথে সুজেনের বিয়েটা ভেঙে তাই আমি এবার সুজেনের সাথে মিলিত হয়েই ওকে আসল শিক্ষা দেব। ওদিকে এরিন তো অস্টিনের হাত দেখার জন্য বা তার পাম রিডিং করার জন্য ভীষণই আগ্রহী ছিল। সে গাড়িতে যেতে যেতেও অস্টিনকে বলে যে সে তার পাম রিডিং করতে চায়, কিন্তু অস্টিন তাতে না করে দেয়। এরিন বাড়িতে গিয়ে তাকে আবারও বলে, কিন্তু অস্টিন তখনও না করে দেয়। তাই এরিন লুকিয়ে লুকিয়ে অস্টিন যখন স্নান করছিল সেখানে যায়, কিন্তু এরিন অস্টিনের হাত দেখে কিছুই বুঝতে পারে না, মানে সে কোনো গণনাই করতে পারে না। এরিন ভাবে যে এটা কি করে সম্ভব, আমার এতদিনের প্রিস্টের কেরিয়ারে এমনটা তো কখনোই হয়নি। যাই হোক, এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। তো আমরা দেখতে পাই যে অস্টিন তো মোমো আর মিয়ানের সাথে খেলা করছিল এবং সেখানে সুজান আসে। সুজান তো তাদের দেখে ভাবে যে এই বাচ্চাগুলোর জন্যই আমার বিয়েটা নষ্ট হয়েছে, কিন্তু সেটা আমি হতে দেব না। অস্টিন শুধুমাত্র আমার। এবার সুজান তো অস্টিনের দরবারে আসে এবং বলে যে রাজকুমার, আমি আপনাকে কিছু কথা বলতে আজকে এখানে এসেছি। আসলে এরিনের বিয়ে এর আগে একটা লোকের সাথে হয়েছিল। আমার মনে হয় এই বাচ্চা দুটি সেই লোকেরই সন্তান, এরা আপনার সন্তান নয়। এরিন বলে যে বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু আমি ওই বিয়ে থেকে পালিয়ে গেছিলাম, সুতরাং তার সাথে আমার কোনো সম্পর্কই হয়নি। এবং সুজান তখনই সেখানে সেই বুড়ো লোকটি অর্থাৎ লিয়াংকে হাজির করে এবং লিয়াং এর সাথে এরিন যাদের কাছে মানুষ হয়েছিল সেই মহিলাটিও ছিল, অর্থাৎ যে কিনা এরিনকে এই বুড়ো লিয়াং এর কাছে বিক্রি করে দিয়েছিল। লিয়াং তো বলে ওঠে যে তোমরা আমার থেকে অনেক টাকা নিয়েছিলে আর তারপর তুমি পালিয়ে গেলে, তোমরা আমাকে ঠকিয়ে, আমি আজকে তোমাকে আর আমার সন্তানদের এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। সুজন তো মনে মনে ভাবে যে এরিন, এবার তুমি বুঝবে আসল মজা কি। এরিন তখনই বলে যে প্রথমত এই বিয়েতে আমার কোনোই মত ছিল না, আমার অজান্তেই আমাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। তাছাড়া আমার যতদূর মনে পড়ছে লিয়াং, তোমাকে আমি নপুংসক করে দিয়েছিলাম, তাহলে তোমার সন্তান কোথা থেকে আসবে? এবার সুজন তো বলতে থাকে যে অস্টিন, এরিন সবকিছু মিথ্যা বলছে, আসলে ও তোমার ক্ষমতার লোভে এখানে এসেছে, ও তোমার পাওয়ার নিতে চায়, তাই জন্য ও এমনটা করছে। আর এরিন আজকে যাই বলুক না কেন, আজকে তো আমি প্রমাণ নিয়েই এসেছি। এবং লিয়াংও বলে ওঠে যে রাজকুমার, আমাকে আমার সন্তানদের ফিরিয়ে দিন। মানে সে বলতে চাইছিল যে মোমো আর মিয়ান নাকি তার সন্তান, কিন্তু তখনই এরিন তার ম্যাজিক স্পেল লিয়াং এর ওপর প্রয়োগ করে, যেটা কিনা একটা ট্রুথ স্পেল ছিল, যেটা কারোর ওপর প্রয়োগ করলে সে সত্যি বলতে বাধ্য হবে। এবার এরিন তো তাকে বলে যে এবার তুমি সত্যি করে বলো যে মোমো আর মিয়ান কি তোমার সন্তান? এবং লিয়াং তো বলে ওঠে যে না তো, মানে লিয়াং না চাইতেও সব সত্যি বলে দিচ্ছিল। এরিন বলে যে তাহলে তুমি এই কাজটা কেন করছো? এবং লিয়াং বলে ওঠে যে আমাকে 100 রূপমুদ্রা দেওয়া হয়েছিল এই কাজটা করার জন্য, এবং আমাকে এটা সুজান দিয়েছিল। এবার সুজান তো বলে ওঠে যে এটা আবার কি ধরনের ম্যাজিক? এবং এরিন বলে যে এই ম্যাজিকে যে কেউ সত্যি বলতে বাধ্য হয়। এবং অস্টিন তো তখনই বলে যে ও, তাহলে এরকম ম্যাজিক আছে যাতে কাউকে সত্যি বলানো যাবে? তাহলে কি এরকমও ম্যাজিক আছে যাতে কাউকে কোনো স্মৃতি ভুলিয়ে দেওয়া যাবে? এমন না তো যে তুমি আমার সেই রাতের সব স্মৃতি মুছে দিয়েছো? এবং এরিন তো তখনই বলে ওঠে যে না না। এবার তখনই সুজান ওদিক থেকে বলতে শুরু করে যে এটা হতেই পারে না, এইরকম কোনো ম্যাজিকই নেই। কিন্তু তখনই বুড়ো লিয়াং প্রমাণ দেখায় যে সত্যি সুজান তাকে কাজে লাগিয়েছিল, কারণ লিন পরিবারের সিলমোহর দেওয়া রুমালটা সেই বুড়ো লিয়াং এর কাছে ছিল প্রমাণস্বরূপ। এবার সবাই তো বুঝতে পারে যে তার মানে এখানে শয়তানিটা সুজানই করেছে। এবং অস্টিন তখনই বলে যে আজকের পর থেকে সুজেন যেন কোনোদিন এই প্রাসাদে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা এখনই করা হবে। আর সুজেনের পরিবারের কেউ যেন আর রাজ পরিবারে কোনো রকমের পদোন্নতি না করে, সেই ব্যবস্থাও আমি করব। এবার এই সব ঘটনা ঘটে যাওয়ার পর অস্টিন তো এরিনকে বাগানে নিয়ে আসে এবং বলে যে তুমি আমাকে আগে বলেছিলে যে সেই রাতে আমি নাকি তোমার সাথে রোম্যান্স করেছিলাম, কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে তুমি কি আমাকে বাধা দাওনি? অস্টিন মনে মনে ভাবে যে আমি শিওর যে সেই রাতের মেমোরি তুমি আমার মাথা থেকে ইরেজ করে দিয়েছো। এবার এরিন তো তখনই আবারও তার ম্যাজিক অস্টিনের ওপর প্রয়োগ করতে যাচ্ছিল, কিন্তু অস্টিন এরিনের হাত চেপে তাকে থামিয়ে দেয় এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট সৃষ্টি হয়। কিন্তু সেই দৃশ্য আবার দূর থেকে বসে মোমো আর মিয়া দেখছিল। তারা বলে ওঠে যে বাবা আর মা এইসব কি করছে? এবং মিয়ান তো তখনই বলে যে আমার মনে হয় যে আমাদের আরেকটা ভাই বোন হতে পারে। এবার এই কথা শুনে অস্টিন তো বলে ওঠে যে ওরা এতটুকু বাচ্চা, ওরা এইসব কি কথা বলছে?
তুমি ওদেরকে কি শিক্ষা দীক্ষা দিয়েছো, হ্যাঁ? এবং এরিন তো তখনই বলে যে 5 বছর তো আমি ওদের দায়িত্ব নিয়েছি, এইবার 5 বছর তুমি ওদের না হয় শিক্ষা দীক্ষা দিয়ে ভালো করে মানুষ করো। এবং অস্টিন তখনই এরিনকে বলে যে আমি তোমাকে যে জামা কাপড়গুলো পাঠিয়েছিলাম পরার জন্য, তুমি সেগুলো পরোনি কেন? যতই হোক তুমি কিন্তু এখন মোমো আর মিয়ানের মা, সুতরাং এখন তোমাকে এই রাজকীয় পরিবারের নিয়মগুলো মেনে চলতে হবে। এবং এরিন তো তখনই চেঞ্জ করতে চলে যায় এবং সে তার প্রিস্টের জামা কাপড় ছেড়ে সুন্দর রাজকীয় পোশাক পরে আসে। এবং তাকে দেখে অস্টিন তো পুরোই অবাক হয়ে যায়, কারণ তাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল। এবার সেই দিন এরিন, অস্টিন এবং মোমো মিয়ার রাজ দরবারে নিমন্ত্রণ ছিল মোমো আর মিয়ানকে রাজকুমার রাজকুমারী হিসেবে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং সেখানে গিয়ে এরিন মহারাজা এবং যুবরাজকে দেখতে পায়। এবার এরিন তো যুবরাজকে মন দিয়ে দেখছিল, কারণ এরিন ভাবছিল যে যুবরাজ তো রাজকীয় বংশের সন্তান, সুতরাং হতে পারে যে যুবরাজই সেই পার্পল স্টার ব্যক্তি যে কিনা এরিনের প্রাণ বাঁচাতে বা তার আয়ু বাড়াতে তাকে সাহায্য করবে। এবার এরিন রাজকুমারকে ড্যাব ড্যাব করে দেখছে, এটা তো অস্টিন লক্ষ্য করে এবং অস্টিন বলে ওঠে যে এরিন, এটা তুমি কি করছো? অস্টিন মনে মনে ভাবে যে এরিন কি তাহলে আমাকে ছেড়ে যুবরাজকে বিয়ে করার প্ল্যান করছে। এবং অস্টিন বলে যে এরিন, এটা কিন্তু তুমি রাজপ্রাসাদে রয়েছো, এরম করে ড্যাব ড্যাব করে রাজকুমারকে দেখো না। এবার এরিন তো তারপরই রাজসভার অন্যান্য লোকদের দেখতে শুরু করে। এরিন ভাবে যে রাজসভার অন্যান্য লোকেরাও ভালো বংশের সন্তান, সুতরাং তাদের মধ্যে কেউ এই পার্পল স্টারের অধিকারী হতে পারে। এবং এরিন সবাইকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিল। এবার তারা তো আনকমফোর্টেবল হয়ে পড়ে যে ইনি আমাদের এমন করে কেন দেখছে। এবং অস্টিন তো ভাবে যে এরিন এটা কি করছে, আমি ওকে বিয়ে করছি না বলে ও কি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছে। এবং অস্টিনের তো মনে মনে বেশ হিংসাই হচ্ছিল। এবার সবাইকে দেখা হয়ে গেলে এরিন কারোর মধ্যেই পার্পল স্টার খুঁজে পায় না এবং এরিন তখন আবারও অস্টিনের দিকে তাকায়। অস্টিন মনে মনে ভাবে যে সবাইকে দেখার পর তুমি বুঝতে পেরেছো বলো যে আমি সব থেকে ভালো। এবং তখনই সেখানে এই কান্ট্রির মাস্টার রিউবিন হাজির হয়, মানে বলা যেতে পারে এই সাম্রাজ্যের যে মেন মাস্টার বা মেন পুরোহিত ছিল সে। এবং আমরা দেখতে পাই যে রিউবেন কিন্তু খুবই হ্যান্ডসাম ছিল। এবার এরিন তো রিউবেনকে দেখে ভাবে যে এই লোকটিকে দেখতেও ভীষণ হ্যান্ডসাম, আর এ তো মনে হয় ভীষণই শিক্ষিত এবং জ্ঞানী হবে, সুতরাং হয়তো এ সেই ব্যক্তি যে আমার পার্পল স্টারের অধিকারী। এবার এরিন তো সঙ্গে সঙ্গে রিউবেনকে বলে যে তোমার হাতটা একটু দাও তো, আমি তোমার হাতটা দেখতে চাই। অস্টিনের তো এই কথা শুনে বিষমই লেগে যায় যে এটা এরিন রাজসভায় কি করছে। এবার ততক্ষণে মোমো আর মিয়ান তো বলে ওঠে যে রিউবেন আঙ্কেলকে মনে হয় খুব হ্যান্ডসাম দেখতে, তাই জন্যই আমাদের মা ওকে পছন্দ করছে। কিন্তু এরিন রিউবেনের হাত দেখার আগেই, অর্থাৎ তার হাত ধরার আগেই অস্টিন উঠে পড়ে এবং অস্টিন বলে যে এরিনের মনে হয় ড্রিঙ্ক করে একটুখানি নেশা হয়ে গেছে, তাই আমাদের উচিত হবে এখনই এখান থেকে চলে যাওয়া। এবং সে এরিনকে নিয়ে জোর করে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু মনে মনে ভাবে যে এরিনের কি রিউবেনের ওপর কোনো ক্রাশ এসছে নাকি, আমি কিন্তু কিছুতেই সেটা হতে দেব না। মানে অস্টিন তো মনে মনে এরিনকে এতদিনে পছন্দই করে ফেলেছিল, কিন্তু মুখ ফুটে সে বলতেও পারছিল না, কারণ সে জানতো না যে এরিন তাকে পছন্দ করে কিনা। এবার অপরদিকে আমরা শয়তানি জ্যাসমিনকে দেখতে পাই। জ্যাসমিনকে তার দাসী খবর দেয় যে সুজানের প্ল্যান তো ফেল করেছে এবং ওই বুড়ো লিয়াং সব সত্যি কথা বলেই দিয়েছে। এই কথা শুনে জ্যাসমিন তো বলে ওঠে যেটা হতেই পারে না, যে করে হোক এরিনকে আমায় ওর আসল জায়গা দেখাতেই হবে। এক্ষুনি আমি বাবাকে আর দাদাকে চিঠি লিখে বাড়িতে ডাকছি। এবং সে তার বাবা, অর্থাৎ তার নিজের বাবা তো নয়, কিন্তু জেনারেল ইয়া এবং তার দাদা কেনকে চিঠি লেখে যে এরিন ফিরে এসে এবং তার সাথে তার 2 অবৈধ সন্তানও রয়েছে। এবার পরের দিন এরিনের কাছে খবর আসে যে তার বাবা এবং দাদা ফিরে এসছে এবং এরিন তো সঙ্গে সঙ্গে তাদের সাথে দেখা করতে যায়। এবার আমরা এরিনের বাড়ির দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই এরিনের বাবা এবং তার দাদাকে। এবার এরিন আসতেই তার বাবা ইয়াং বলে ওঠে যে এই দুজন কি সত্যিই রাজকুমার অস্টিনের সন্তান? তাহলে অস্টিন আজকে তোমার সাথে এলো না কেন? এবার এরিনের মা তো তখনই বলে ওঠে যে সত্যিই তো, অস্টিন যদি সত্যিই বাচ্চাদের বাবা হবে তাহলে ও কেন তোমাকে বিয়ে করবে না? এতদিন না হয় ও গ্রামে থাকতো, কিন্তু এখন ও আমাদের পরিবারে ফিরে এসেছে, না তো ওর কোনো নাম আছে না তো ওর কোনো সম্মান আছে, ওর জন্য আমাদের পরিবারের নামও নষ্ট হচ্ছে।
এবার এরিনের বাবা তো বলে ওঠে যে, "তাহলে তুমি কোনো পরিচয় ছাড়াই অস্টিনের বাড়িতে থাকছো? এটা কিভাবে সম্ভব? এটা তো হতেই পারে না।" এবং এরিনের মাও বলে যে, "সত্যিই তুমি আমাদের জন্য ভীষণই লজ্জার। এক্ষুনি হাঁটু গেড়ে তোমার বাবার কাছে ক্ষমা চাও।" এবং এরিনকে এরকম অপমান করতে তার মা তো খুবই খুশি হচ্ছিল। কিন্তু তখনই এরিনের বাবা বলে ওঠে যে, "এরিন, অস্টিন তোমাকে এইভাবে ধোঁকা দিতে পারে না। আমি নিজে গিয়ে মহারাজের সাথে কথা বলবো। যেহেতু তুমি ওর সন্তান ধারণ করেছো, তাই ওকে তোমায় বিয়ে করতেই হবে।" এবার এরিনের মা তো বলে ওঠে যে, "এটা তুমি কি বলছো? আদৌ এটা রাজকুমারের সন্তান কিনা সেটা কে জানে?" এবং এরিনের বাবা বলে যে, "তা এরিন কি মিথ্যে কথা বলবে? কোনো মেয়েই তো নিজে থেকে একা একা প্রেগনেন্ট হয়ে যায় না।" অপরদিকে তার দাদা কেনও বলে ওঠে যে, "হ্যাঁ এরিন, আমরা গিয়ে মহারাজের কাছে তোমাদের বিয়ের কথা বলবো। এক্ষুনি চলো।" কিন্তু দাদি তখনই তাদেরকে থামিয়ে দেয় এবং বলে যে, "তোমরা একটু বেশিই তাড়াহুড়ো করছো। আগে তোমরা সবকিছু দেখো যে কি হচ্ছে।" এবং এরিনের বাবা ইয়াং বলে যে, "কেন? আমাদের তো জাসমিন চিঠি লিখে সবটাই জানিয়েছে।" এবং জাসমিন তখনই বলে ওঠে যে, "দাদি, আসলে আমি এরিনের ব্যাপারে খুবই চিন্তিত ছিলাম। তাই জন্যই আমি বাবা আর দাদাকে ডেকে এনেছি।" এবার ইয়াং তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। ডেকে যখন এনেছে তাহলে এত ঘোটালা করার কি রয়েছে? এবং তখনই দাদি বলে যে, "এরিন, তুমি তোমার বাবাকে খুলে বলো ব্যাপারটা কি?" এবং এরিন বলে যে, "বাবা, আসলে অস্টিন না, আমি অস্টিনকে বিয়ে করব না বলেছি। আমরা দুজনেই একসাথে মিলে বাচ্চাদের বড় করব। কিন্তু আমরা ঠিক করেছি যে আমরা একে অপরকে বিয়ে করব না।" এবার জাসমিন তো মনে মনে ভাবে যে, "হ্যাঁ, তুমি নাকি বিয়ে করবে না। সত্যি কথাটা বলো যে অস্টিনই তোমাকে বিয়ে করবে না।" এবার এরিন তো তার বাবাকে বলে যে, "বাবা, জাসমিন তোমাকে চিঠিতে ঠিক কি লিখেছিল একটু বলবে?" এবং ইয়াং বলে যে, "জাসমিন লিখেছে যে তুমি আমাদের পরিবারকে নষ্ট করেছো, আমাদের পরিবারের জন্য অসম্মান ডেকে এনেছো।" এবং এরিন বলে যে, "তাই নাকি জাসমিন?" এবার এরিনের মা তো বলে ওঠে যে, "জাসমিন ভুল কি বলেছে? সারা শহরে সবাই এই একই কথা বলছে।" এবং দাদি তখনই তাকে চুপ করিয়ে বলে যে, "একদম চুপ করো। আমরা জেনারেলের পরিবার থেকে বিলং করি। আমাদের পূর্বপুরুষরা মহারাজের হয়ে যুদ্ধ করেছে। সুতরাং শহরে কে কি বলল না বলল তাতে কিছুই আসে যায় না। তাছাড়া জেসমিনেরও যথেষ্ট বয়স হয়েছে। আর ও আমাদের পরিবারে যতদিন থাকবে এরকম ঝামেলা লেগেই থাকবে। তাই তাড়াতাড়ি জেসমিনের বিয়ের ব্যবস্থা করো। ওকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করতে হবে।" এবার এরিন তো বলে ওঠে যে, "দাদি ঠিক কথাই বলেছে। ওকে এই বাড়ি থেকে বিদায় করাই ভালো।" এবং এরিনের মা তখনই বলে যে, "হ্যাঁ, তুমি তো তা বলবেই। এবার তুমি তোমার আসল রং দেখাচ্ছ, তাই না?" এরিন বলে যে, "আমি তো জেসমিনের প্রতি কোনো অন্যায় করিনি। কিন্তু প্রত্যেকবার ও আমাকে ফাঁসানোর জন্য, আমার অপমানের জন্য একাধিক কাজ করেছে। তাছাড়া ওই তো সুজানকে বলেছিল লিয়াংকে ডেকে আনতে। কি তাই তো? জেসমিন, তুমি সত্যি কথা বলবে? নাকি আমি তোমার ওপরও আমার ম্যাজিক প্রয়োগ করব?" এবার এরিনের মা তো তখনই তাদেরকে বাধা দেয় যে, "না, তোমরা জেসমিনের সাথে কেউ কিছু করবে না। আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি।" মানে এরিনের মা এরিনকে একদমই ভালোবাসতো না। উল্টে তার সমস্ত ভালোবাসা ছিল ওই জেসমিনের প্রতি। অপরদিকে জেসমিন তো মনে মনে ভাবে যে, "এরিন, কেবলমাত্র অস্টিনের সন্তানের মা বলে তুমি ভেবো না যে তুমি ছাড় পেয়ে যাবে। আমি তোমাকেও দেখে নেব।" এবার এরিনের বাবা তো তাকে বলে যে, "এরিন, এতদিন তুমি অনেক কষ্ট করেছো। এখন তুমি যা চাইবে আমি তাতেই রাজি আছি। আর তুমি যদি অস্টিনকে বিয়ে করতে চাও, আমি সেই ব্যবস্থাও করব।" কিন্তু এরিন তখনই বলে যে, "বাবা, এই মাস্টার রিউবেনের সাথে দেখা করতে চাই।" এবং এরিনের বাবা বলে যে, "কিন্তু ওর সাথে কি দরকার?" এবার মোমো আর মিয়ান তো তখনই বলে ওঠে যে, "দাদু, আসলে রিউবেন আঙ্কেল খুব হ্যান্ডসাম, তাই জন্য।" এবং এই কথা শুনে এরিনের বাবা ভাবে যে, আচ্ছা, এমনও তো হতে পারে যে এরিন রিউবেনকে পছন্দ করে। অস্টিন যদি ওকে বিয়ে না করে তাহলে আমি রিউবেনের সাথেই ওর বিয়ে দেব। এবার এরিন আর কেন তো রিউবেনের সাথে দেখা করার জন্য যায়। কিন্তু তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই সেখানে অস্টিন আসে এরিনের খোঁজে। এবার অস্টিনের সাথে তো ইয়াং এর দেখা হয় এবং অস্টিন বলে যে, "আমি মোমো আর মিয়ানকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আর এরিন যদি থাকে তাহলে এরিনকেও নিয়ে যাব।" এবং ইয়াং তো তখনই বলে ওঠে যে এরিন নেই, ও ওর হবু স্বামীর সাথে দেখা করতে গেছে। এবার অস্টিন তো অবাক হয়ে যায় যে, ওর হবু স্বামী, তাহলে আমি কি?" এবং ইয়াং তখনই বলে যে, "তুমি তো ওকে বিয়ে করবে নাই বলেছ। ও একটা ভালো পাত্র খুঁজে পেয়েছে রিউবেনের মধ্যে। সে হ্যান্ডসাম, সে একজন জ্ঞানী লোক, তাই জন্যই ও তার সাথে দেখা করতে গেছে।" এবার এই শুনে অস্টিনের তো হিংসায় গা জ্বলে যায় এবং সেও এরিনের পিছু পিছু যায় রিউবেনের বাড়ির দিকে।
এবার এরিন তো রিউবেনের হাত দেখে গণনা করার চেষ্টা করে যে রিউবেনই সেই পার্পল স্টার ব্যক্তি কিনা, কিন্তু রিউবেন সেই ব্যক্তি ছিল না। এবার ততক্ষণে সেখানে অস্টিনও চলে আসে এবং এরিন রিউবেনের হাত ধরে আছে দেখে তার তো ভীষণ হিংসা হয়। কিন্তু তাদের এই সমস্ত খুনসুটির মাঝখানে সেখানে ইয়াং পরিবারের একজন দাস আসে এবং সে এসে জানায় যে মোমো আর মিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা তো ইয়াং পরিবারের বাড়িতেই ছিল, কিন্তু কিছুক্ষণ ধরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এই কথা শুনেই রুবেন বলে যে এটা কি করে সম্ভব, কিছুদিন ধরেই শহরে বেশ কিছু কিডন্যাপিং এর ঘটনা যেখানে কিনা 4-5 বছরের বাচ্চাদের কিডন্যাপ করা হচ্ছে। তাহলে কি মোমো আর মিয়ানের সাথেও তেমনটাই ঘটেছে? এবার এরিন আর অস্টিন তো সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে ফিরে যায় এবং দাদি তো তখনই বলে যে আমাদেরই দোষ, আমরা ওদেরকে ভালো করে দেখে রাখতে পারিনি, কিন্তু এখন আমরা কি করে ওদের খুঁজে বার করব? এবং ইয়াং বলে যে নিশ্চয়ই কেউ না কেউ এই ঘটনার সাথে জড়িত রয়েছে, না হলে আমাদের এতজনের চোখের সামনে দিয়ে দুটো বাচ্চা কি করে গায়েব হয়ে যাবে? এবার এরিনের মা তো তখনই বলে ওঠে যে এরিন, তুমি নিশ্চয়ই কারোর সাথে কোনো রকমের শয়তানি করেছো, তারাই রাগ করে এমনটা করেছে। এবং ইয়াং তো তখনই তার স্ত্রীকে চুপ করিয়ে দেয় যে যতক্ষণ না বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে একদম মুখ বন্ধ রাখবে। এবার এরিন তখনই বলে যে মোমো আর মিয়ান ব্যবহার করছিল এমন কোনো জিনিস এই বাড়িতে রয়েছে, তাহলে সেটার সাহায্যে আমরা কোনো ক্লু পেতে পারি। এবার তখনই একজন দাসী সেখানে মোমো আর মিয়ানের একটা বালিশ নিয়ে আসে যেটা কিনা তারা শুচ্ছিল এবং সেখান থেকে এরিন মোমোর মাথার একটা চুল পায়। এবার এরিন তার মন্ত্রের সাহায্যে এবং সেই চুলের সাহায্যে খুঁজে বার করে যে মোমো আর মিয়ান কোথায় আছে এবং সেই মন্ত্রের লাইট তাদের গাইড করে যে বাচ্চাগুলি কোথায় আছে এবং সেই ম্যাজিক্যাল লাইটটি গাইড করে তাদের একটি অনাথালয়ের সামনে নিয়ে আসে। এবার সেখানে তো আমরা এই সাম্রাজ্যের গভর্নরকেও দেখতে এবং গভর্নর অস্টিনকে বলে যে রাজকুমার, আপনার সন্তানরাও কি ঠিক রাত 12টার সময় জন্মেছিল এবং তাদের বয়স কি 4-5 বছরের মধ্যে? এবং অস্টিন বলে যে হ্যাঁ, একদমই তাই। গভর্নর বলে যে গত কয়েকদিনে ঠিক এইরকম বাচ্চারাই চুরি যাচ্ছে যারা কিনা ঠিক রাত 12টার সময় জন্মেছিল এবং তারা এই বয়সের রেঞ্জের মধ্যে পড়ে এবং এই অনাথালয় থেকেও কিছু বাচ্চা চুরি গেছে। এবার সেখানে আমরা এই অনাথালয় যে চালাতো সেই মহিলাটি অর্থাৎ দংকে দেখতে পাই। এবার এরিন তো তখনই বলে ওঠে যে এই দংই কোনোভাবে এই ঘটনার সাথে যুক্ত। এবার ততক্ষণে সেখানে জাসমিনও চলে এসেছিল। জাসমিন বলে যে দিদি, তুমি মনে হয় নিজের বাচ্চাদের হারানো নিয়ে খুব ভয়ে আছো, তাই তুমি ভুলভাল লোকের ওপর দোষ চাপাচ্ছ। উনি তো এতদিন অনাথ বাচ্চাদের দেখভাল করেন, উনি কেন বাচ্চাদের চুরি করাবেন? এবার অস্টিন তখনই এরিনকে বলে যে এরিন, তুমি শিওর তো যে এই মহিলাই যুক্ত? এবং এরিন তখনই গণনা করে বলে যে হ্যাঁ, এই মহিলা যুক্ত, কিন্তু চুরিগুলো এই মহিলা করেনি, করেছে এর স্বামী। এবার তখনই দং বলে ওঠে যে আমার স্বামী 7 দিন আগে মারা গেছে, তুমি কি বলছো? এবং এরিন বলে যে হতেই পারে না, তোমার স্বামী মারা যায়নি। দং তো বলে ওঠে যে আমার পাড়া প্রতিবেশী সবাই জানে, এমনকি এই ঘরের মধ্যে আমার স্বামীর কফিনও রাখা আছে, তুমি একটা মৃত মানুষের উপর দোষ দিতে চাইছো? এবং এরিন তো তখনই বলে যে ঠিক আছে, তাহলে ঘর খোলো, আমরাও দেখি যে কফিনে কে রয়েছে। এবার ডং বলে ওঠে যে একজন মৃত মানুষের অসম্মান আমি হতে দেব না। এবং গভর্নরও তো ডং এর সাপোর্টেই কথা বলে যে আমরা সবাই জানি যে ডং এর স্বামী মারা গেছে, সুতরাং সে কি করে বাচ্চা চুরি করবে? এবং গভর্নর তার সৈন্যদের বলে যে এক্ষুনি এরিনকে এখান থেকে বার করে দাও। এবং অস্টিন তখনই বলে যে আমিও দেখতে চাই যে কে এরিনের গায়ে হাত দেয়। এবার এরিন তো তখনই গভর্নরকে বলে যে আপনার সন্তানও তো কিডন্যাপড হয়েছে, তাহলে এত কটা বাচ্চার প্রাণ কি আপনার কাছে কিছুই না? আপনি কেবলমাত্র এই মহিলাকে বাঁচানোর জন্য এমনটা করবেন? এবার দং তো বলে ওঠে যে আমার স্বামী মারা গেছে, তাকে তোমরা শান্তিতে মরতেও দেবে না, তার কফিন বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও তোমরা তার কফিন খোলার জন্য জোরাজুরি করছো। এবং জ্যাসমিনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দং এর সাপোর্টেই কথা বলে যাচ্ছিল। এবং তখনই অস্টিন তার সৈন্যদের আদেশ দেয় যে এক্ষুনি এই দরজাটা খোলো, যা হবে না কেন তার কনসিকুয়েন্স আমি দেখে নেব। কিন্তু এই কথা বলার সাথে সাথেই আমরা দংয়ের অন্য রূপ দেখতে পাই এবং আমরা বুঝতে পারি যে সে কোনো সাধারণ মহিলা ছিল না। সে তার শক্তি প্রয়োগ করে এবং চারদিকটা এক প্রকার সবুজ ম্যাজিক্যাল আলোতে ভরে যায়। জাসমিন বলে ওঠে যে দিদি, এক্ষুনি দংয়ের কাছে ক্ষমা চাও, তোমার জন্য আমরা সকলে বিপদে পড়ব। কিন্তু এরিন তখনই তার মন্ত্রের সাহায্যে একটি শক্তি প্রয়োগ করে
এবার জ্যাসমিন তো বলতেই থাকছিল যে এরিন, এসব করো না, তোমার জন্য আমরা মরে যাব। এবং অস্টিন তাকে চুপ করিয়ে বলে যে একদম মুখটা বন্ধ রাখো, না হলে তোমাকে আমি চিরকালের মতো বোবা করে দেব। এবার এরিন তো দেখে যে কেবলমাত্র তার মন্ত্রের কাজ হচ্ছে না, তাই জন্য সে তার রক্তের সাহায্যে একটি মন্ত্র তৈরি করে এবং সেই মন্ত্রের সাহায্যে সে ডংয়ের যে ফরমেশনটা ছিল সেটা ভেঙে দেয়। ডং বলে ওঠে যে এটা তুমি কি করে করলে? এবং তখনই এরিন বলে যে এবার আমি বুঝতে পেরেছি, তুমি এই বাচ্চাদের কিডন্যাপ করছো তোমার স্বামীকে বাঁচিয়ে তোলার জন্য। এই ছোট ছোট বাচ্চাদের রক্ত দিয়ে তুমি কি ভাবছো তুমি তোমার স্বামীকে বাঁচাতে পারবে? তোমার স্বামী আদেও মারাই যায়নি। এবার ডং তো তখনই বলে যে আমি জানি আমার স্বামীকে আমি আর ৮ ঘন্টার মধ্যে বাঁচিয়ে তুলবো। এই ৮টা বাচ্চার বলি দিয়ে আমি আমার স্বামীকে বাঁচাবো। এবং এই বলে ডং একটি ছোট ড্রাম মতো ইনস্ট্রুমেন্ট বার করে সেটি বাজাতে থাকে এবং সেটা থেকে কিছু গোল্ডেন ওয়েভস বেরোতে থাকে। সেই ওয়েভস সকলের কানে পৌঁছতেই সকলে তো মাথায় হাত দিয়ে বসে পড়ে। কেউ সেই ওয়েভ সহ্য করতে পারে না এবং এরিন তখনই তার হাত কেটে ফেলে এবং সেই রক্তের সাহায্যে এরিন একটি শক্তিশালী অস্ত্র ডংয়ের ওপর প্রয়োগ করে, যাতে তার ড্রাম সেখানেই ফেটে যায়। এবার ডং তো আরো রেগে যায় এবং সে বলে যে তুমি আমার বাদ্যযন্ত্র ফাটিয়ে ফেললে, এবার আমি তোমার ছাল ছাড়িয়ে সেটা দিয়ে আর একটা ড্রাম বানাবো। এবং এই বলে সে তো এরিনের ওপর নিনজা স্টার টাইপের একটা অস্ত্র ছুঁড়ে মারে, কিন্তু এরিন সেটা ডজ করে যায়। এবার ততক্ষণে তো ডং প্রচন্ড দুর্বল হয়ে পড়েছিল, ফলে অস্টিনের লোকেরা তাকে ধরে নেয় এবং তারা সেই ঘর খুলে ভেতরে ঢোকে। এবার সেই ঘরের ভেতর একটা কফিন রাখা ছিল, কিন্তু সেই কফিনের মধ্যে কোনো বডি ছিল না। এবার সেই দৃশ্য দেখে ডং তো বলে ওঠে যে আমার স্বামী তো মারা গেছিল, তাহলে আমার স্বামীর দেহ কোথায় গেল? এবং এরিন তখনই বলে যে তুমি এখনো বুঝতে পারছো না, তোমার স্বামী কখনো মারাই যায়নি, মারা গেছিল তার লাভার। এবং তোমার স্বামী তোমাকে কাজে লাগিয়েছিল যাতে সে তার ভালোবাসার মানুষকে বাঁচাতে পারে। তোমার স্বামী এতদিন ছদ্মবেশে এই বাচ্চাদের কিডন্যাপ করে তোমার কাছে পাঠাচ্ছিল যাতে তুমি ওর হয়ে কাজগুলো করতে পারো। না হলে তুমি কি ভাবছো এত সহজে তুমি এত কটা বাচ্চা পেয়ে যাবে? এবং এই স্বামীটি অর্থাৎ ডংয়ের স্বামী বাই কিন্তু জ্যাসমিনের থেকে মোমো আর মিয়ানকে চুরি করেছিল। এবার ডং তো তখনই সবকিছু খুলে বলে যে এই কফিনের তলা দিয়ে একটি গোপন রাস্তা গেছে যেখানে কিনা বাচ্চাগুলিকে লুকিয়ে রাখা হয়েছে। এবং এরিন, অস্টিন আর কেন সেই গোপন রাস্তা দিয়ে সেই দিকে যায়। এবার সেখানে গিয়েই তারা তো মোমো আর মিয়ানকে খুঁজে পায় এবং তাছাড়াও সেখানে অনেকগুলি অন্য বাচ্চাও ছিল যাদেরকে কিনা আজকেই বলি দেওয়ার কথা ছিল। এবং সেখানেই ঝর্ণার সামনেই আমরা অপর এক ব্যক্তির মৃতদেহ দেখতে পাই, যাকে কিনা বাই বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা একটা অপর পুরুষের মৃতদেহ ছিল, মানে সেটা বাইয়ের প্রেমিকের মৃতদেহ ছিল। এবং তখনই সেখানে কালো রঙের হুড পরে বাই আসে। এরিন তো বলে ওঠে যে তুমি ডনের স্বামী, তুমি এমনটা করেছো। এবং বাই বলে যে হ্যাঁ, আমি আমার প্রেমিককে বাঁচানোর জন্য এমনটা করেছি। এবার কেন তো বলে ওঠে যে এই লোকটা তোমার প্রেমিক, তাহলে তোমার স্ত্রী ডংয়ের কি হবে? এবং বাই বলে যে হ্যাঁ, ওই আমার আসল ভালোবাসা, ও আমাকে বুঝতো, ওকে বাঁচানোর জন্যই আমি সবকিছু করেছি, কিন্তু তোমরা আমার প্ল্যানটা বরবাদ করে দিলে। কেবলমাত্র ডংয়ের জন্যই, ওর হিংসার জন্যই আমাদের সম্পর্ক খারাপ হয়েছিল। ডংয়ের জন্যই এই বাচ্চাগুলোকে আমি ধরে এনেছিলাম, ডংয়ের জন্যই সবকিছু হয়েছে। এবার এরিন তো বলে ওঠে যে মৃত মানুষকে বাঁচানোর কোনো উপায় পৃথিবীতে নেই, সুতরাং তুমি যাই করো না কেন ওর প্রাণ ফিরবে না, তাই এইসব করা বন্ধ করে দাও। এবার বাই তো বলে ওঠে যে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি তোমাদের মেরে ফেলবো। এবং এই বলে বাই তার শক্তি প্রয়োগ করতে শুরু করে এবং এরিন তখনই তার শক্তি প্রয়োগ করে বাইকে আটকায়। এবার অস্টিন তো তখনই বলে যে এরিন, তুমি কি আবার তোমার রক্তের সাহায্যে ওকে আটকাবে? এতবার তোমার রক্তক্ষয় হওয়া কিন্তু ঠিক না। অস্টিন এরিনকে গার্ড করে দাঁড়ায় এবং বাই তখনই তাকে অ্যাটাক করে। এবার বাইয়ের ম্যাজিক্যাল অ্যাটাকে অস্টিনের কিন্তু আঘাত লাগার কথা ছিল, কিন্তু সেটা হয় না। ম্যাজিক্যালি অস্টিনের কোনো রকম আঘাত লাগে না। এবার ততক্ষণে তো ডংও সেখানে চলে এসেছিল। ডং বলে যে তুমি সবকিছু আমাকে দিয়ে করিয়েছিলে তোমার প্রেমিককে বাঁচানোর জন্য। আমি তোমার স্ত্রী, আমি তোমাকে এত ভালোবেসেছি, আর তুমি আমার সাথে এত বড় চালাকি করলে। এবার বাই তো বলে ওঠে যে আমি তো তোমাকে ভালোবাসিনি, আমি শুধুমাত্র লিংফেং এর সাথেই থাকতে চাই।
এবার দম তো কাঁদতে থাকে যে কিন্তু আমরা তো ছোটবেলা থেকে একে অপরকে চিনি। আমরা তো একে অপরকে কথা দিয়েছিলাম যে আমরা একে অপরের সাথে সবসময় থাকবো। ওদিকে বাই বলতে থাকে যে তুমি আমাকে কোনোদিন বোঝোইনি এবং এই বলে বাই দংকে মারতে আসে যে তোমার জন্যই আজকে আমার প্রেমিক মারা গেছে। তাই তোমাকে আমি বাঁচতে দেব না। এবং দংও তখনই তার ছুরি দিয়ে বাইকে হত্যা করে। অর্থাৎ তারা স্বামী স্ত্রী একে অপরকে হত্যা করে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই বাই এবং ডংয়ের ছোটবেলার বা বলা যায় অল্প বয়সের দৃশ্য, যখন কিনা তারা একে অপরকে কথা দিয়েছিল যে তারা সারা জীবন একসাথে থাকবে। তারা কথা দিয়েছিল যে তারা একে অপরকে সারা জীবন ভালোবাসবে। বাই ডংকে কথা দিয়েছিল যে আমি কখনো তোমায় ছাড়বো না, জীবনেও ছাড়বো না, মরণেও ছাড়বো না। এবং সেই কথা রেখেই তারা একসাথেই মারা যায়। এবার অস্টিন আর এরিনও তো আবার ফিরে আসে এবং যেহেতু বাই মারাই গেছিল, তাই জ্যাসমিনই যে এইসব কিছুর পিছনে ছিল সেটা আর কেউ জানতে পারে না। এবার এরিন আর অস্টিন তো মোমো আর মিয়ানকে নিয়ে ইয়াং পরিবারের বাড়িতে ফিরে আসে। এবার ইয়াং তো বলে ওঠে যে নিশ্চয়ই এর পিছনে কোনো শয়তানি ছিল, তাই জন্যই আমরা বাড়িতে কোনো সূত্র খুঁজে পাইনি। এবং এরিন তখনই লক্ষ্য করে যে জ্যাসমিন খুবই নার্ভাস। জ্যাসমিন বলে যে বাচ্চারা তো ফিরে এসেছে, আর এসব নিয়ে কথা বলে লাভ নেই। এরিন তো তখনই বলে যে তুমি শিওর তো যে কথা বলে লাভ নেই? তোমাকে এতটা নার্ভাস লাগছে কেন? এবার এরিনের মা তো বলে ওঠে যে এরিন, তুমি সবসময় জ্যাসমিনকে টার্গেট করো। এবং এরিন তখনই বলে যে আমি কিন্তু এখনই আমার ট্রুথ স্পেল ব্যবহার করব। এবং সে সেই স্পেল জ্যাসমিনের ওপর ব্যবহার করে এবং জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো, মোমো আর মিয়ানের কিডন্যাপের সাথে তোমার কোনো সম্পর্ক রয়েছে? এবং জ্যাসমিন বলে যে না, আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু জ্যাসমিন তো মিথ্যে কথা বলছিল। আসলে এরিনের এই ট্রুথ স্পেল জ্যাসমিনের ওপর কাজ করে না। কিন্তু কেন কাজ করে না? তার মানে জ্যাসমিন কি কোনো অন্য কুটিল রহস্য লুকিয়ে রেখেছে? সেটা আমরা গল্প যত এগোবে তত জানতে পারবো। এবার এই ট্রুথ স্পেল ব্যবহার করার পরই এরিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং অস্টিন তাকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার এরিন আর অস্টিন তো অবভিয়াসলি আলাদা সুতো, যেহেতু তারা স্বামী স্ত্রী ছিল না। এবং আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অস্টিন যখন ঘুমোচ্ছিল এরিন সেখানে আসে। অস্টিন বলে যে এত রাতে তুমি এখানে কি করছো? এবং এরিন তখনই বলে যে আমি আমার পার্পল স্টার খুঁজে পেয়েছি। আসলে এরিন বুঝতে পেরেছিল যে সেই স্পেশাল ব্যক্তিটা অস্টিনই। অস্টিনের ওপর বাইয়ের কালো জাদুর কোনো প্রভাবই হয়নি। এমনকি এরিন নিজেও অস্টিনের হাতের ভাগ্যরেখা কিন্তু গণনা করতে পারেনি। তার মানে অস্টিনের মধ্যেও কিছু স্পেশাল পাওয়ার ছিল, যেটা হয়তো এরকম ম্যাজিক্যাল কোনো পাওয়ার নয়, কিন্তু অন্যরকম পাওয়ার। এরিন বলে যে অস্টিন, তুমি কি পার্পল স্টার বিষয়ে কিছু জানো? এবং অস্টিন বলে যে সেটা আবার কি? এবং এরিন বলে যে এই পৃথিবীতে যখনই ভয়ঙ্কর কোনো সময় আসবে, কেউ সৃষ্টি হবে, তখনই কিছু বিশেষ ক্ষমতাশালী ব্যক্তি আসবে যারা কিনা মনস্টার, ডিমন এদেরকে খতম করতে সাহায্য করবে এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। তুমি হচ্ছ সেই রকম একজন ব্যক্তি, তুমি হচ্ছ সেই পার্পল স্টার। কিন্তু অস্টিন তার এই সমস্ত কথা একদমই বিশ্বাস করে না। এরিন বলে যে অস্টিন, আমি আর বেশি দিন বাঁচবো না। এবার অস্টিন তো সঙ্গে সঙ্গে বলে যে কেন, তোমার কি কোথাও লেগেছে? এবং অস্টিন দেখে যে এরিনের গায়ে তো কোনো ক্ষত নেই, তাই অস্টিন এরিনের এই কথাও বিশ্বাস করে না। এরিন বলে যে অস্টিন, 6 বছর আগে আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল এবং তখনই আমি তোমাকে আমার মন্ত্র দিয়ে সবকিছু ভুলিয়ে দিয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে তুমি রাজকীয় পরিবারের কেউ। তুমি যদি আমাকে শাস্তি দাও সেই ভয়ে আমি সবকিছু ভুলিয়ে দিয়েছিলাম। অস্টিন তো বলে ওঠে যে ও, তার জন্য কি আমি তোমায় থ্যাংক ইউ জানাবো? এবং এরিন বলে যে না, কিন্তু আমার প্রাণ বাঁচাতে তোমায় সাহায্য করতে হবে। এবং অস্টিন তো তখনই বলে যে 6 বছর আগেও তুমি একবার আমাকে ব্যবহার করেছো, আবার তুমি আমাকে ব্যবহার করতে চাও। এবং বলে অস্টিন এরিনকে কিস করে। কিন্তু কিস করার সাথে সাথেই অস্টিনের ম্যাজিক্যাল পাওয়ার এরিনের দেহ প্রবাহিত হয় এবং এরিন বুঝতে পারে যে সে তার হারিয়ে যাওয়া শক্তি ফিরে পাচ্ছে। কিন্তু অস্টিন তো তখনই বলে যে তুমি একটা মিথ্যাবাদী, আমি সব বুঝতে পেরেছি। তুমি কেবলমাত্র আমার কাছাকাছি আসার জন্য এইসব মিথ্যা বলছো। এবং এই বলে অস্টিন এরিনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। আগের দিন অস্টিন এরিনকে তাড়িয়ে দিলেও পরের দিন কিন্তু অস্টিন এরিনের জন্য নানা রকম হেলদি হেলদি ব্রেকফাস্টের আয়োজন করেছিল, কারণ সে সত্যিই চিন্তিত ছিল
যে এরিনের শরীর ঠিক আছে কিনা। এবার তখনই তো তার বাড়ি থেকে অর্থাৎ ইয়াং পরিবারের বাড়ি থেকে একজন খোঁজ নিতে আসে যে এরিন ঠিক আছে কিনা। এবং এরিনের মনে পড়ে যে গত রাতে জাসমিনের ওপর তার ট্রুথ স্পিল কাজ করেনি, তাই জন্য এরিন ঠিক করে সে নিজেই ওই বাড়িতে যাবে। এবার এরিন তো তার দাদিকে জিজ্ঞাসা করে যে দাদি, গত কয়েক বছরে আমাদের বাড়িতে কি কোনো রকমের আনন্যাচারাল বা অলৌকিক ঘটনা ঘটেছে, বা এমন কোনো ঘটনা যেটা স্বাভাবিক নয়? এবং দাদি বলে যে না, সেরকম তো কিছুই ঘটেনি, সবাই তো সুস্থই রয়েছে। তবে একটা বিষয়, আমাদের বাড়িতে বেশ কিছু বছর ধরে, প্রায় 10-12 বছর ধরে কারোর কোনো সন্তান হচ্ছে না। এমনকি আমাদের বাড়ির ছেলেদেরও বিয়ে হচ্ছে না। আর তোমার যে সমস্ত কাজিনদের বা বোনেদের বিয়ে হয়েছে, তাদের সন্তান হচ্ছে না। আমার তো মনে হয় যে আমরা যুদ্ধে এত লোককে মেরেছি, সেই পাপের ফলই আমরা ভোগ করছি। এবং এরিন তখনই বলে যে দাদি, তুমি এটা কি বলছো? আমাদের পূর্বপুরুষরা আমাদের দেশকে বাঁচানোর জন্য লড়াই করেছে। এটা তো গর্বের ব্যাপার, পুণ্যের ব্যাপার, এখানে কোনোই পাপের ব্যাপার নেই। কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের পরিবারের সাথে কেউ বা কারা বাজে কিছু করার চেষ্টা করছে। কিন্তু এত দিন ধরে যদি আমাদের পরিবারের সাথে কেউ কিছু করে, তার মানে নিশ্চয়ই সেই পরিবারের খুব কাছের কেউ। আমাদের কি কোনো এমন শত্রু আছে যারা আমাদের এরকম করতে পারে? এবং দাদি তো বলে যে তোমার বাবা আর দাদা তো বেশিরভাগ সময় বর্ডারে যুদ্ধ করে, তারা তো কোর্টের ব্যাপারে খুব একটা নাক গলায় না। সুতরাং এখানে যে কারোর সাথে শত্রুতা হবে তেমনটা তো না। এবং এরিন তখনই জিজ্ঞাসা করে যে আচ্ছা, ছোটবেলায় যখন আমার সাথে জাসমিনের বদলা বদলি হয়ে গেছিল, তখন কি হয়েছিল? এবার দাদি তো তখনই বলে যে আমরা তো বুঝতেই পারিনি। আমাকে যখন ডাইমা বাচ্চাকে এনে দেয় তখন সেটা জাসমিনই ছিল। কখন যে বদলা বদলি হলো আমরা 20 বছরেও বুঝতে পারিনি। এবং এরিন বুঝতে পারে যে তার মানে এই বদলা বদলিটাও হয়তো প্ল্যান্ডই ছিল। এবার এরিন তো তাদের বাড়ির আশপাশটা ঘুরে দেখছিল, এবং সে তাদের বাড়ির পিছন দিকের বাগানে কিছু অদ্ভুত পাথর দেখতে পায়, যে পাথরগুলো গোল গোল করে এরকম একটা নির্দিষ্ট শেপে রাখা ছিল। এবার এরিন তো বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে, এবং সে তখনই তার ক্ষমতা প্রয়োগ করে, এবং সে তার চোখগুলো একদম বদলে ফেলে। এবং এই স্পেশাল দৃষ্টির সাহায্যে সে তাদের বাড়ির ওপর যে লাল ছায়া বা যে ডেঞ্জার নেমে এসেছে সেটা দেখতে পায়। এবার এরিন তো চেষ্টা করে তার ক্ষমতার সাহায্যে ফরমেশনটা ব্রেক করার, কিন্তু তার তখন অত ক্ষমতা ছিল না, কারণ যত দিন যাচ্ছিল এরিনের ক্ষমতা কমে আসছিল। এবার তখনই তো সেখানে অস্টিন চলে আসে এবং এরিনকে ধরে নেয়, এবং বলে যে এরিন, তুমি এটা কি করছো? এরিন বলে ওঠে যে আমি আর মাত্র 2 মাস বাঁচবো, তাই জন্যই আমার ক্ষমতা অনেক কমে গেছে। কিন্তু তুমি এখানে কি করছো? এবং অস্টিন বলে যে আমি আসলে হাঁটতে বেরিয়েছিলাম। এরিন বলে যে হাঁটতে হাঁটতে তুমি এত দূর চলে এলে? আসলে অস্টিন তো এরিনের জন্যই এখানে এসেছিল। এবার অস্টিন তো তখনই এরিনকে কিস করে, কারণ এই কিসের মাধ্যমেই এরিন তার শক্তি আবার পুনরুদ্ধার করতে পারতো, এবং সেই কিসের মাধ্যমেই এরিনের ম্যাজিক্যাল ক্ষমতা আবার বেড়ে যায়। এরিন বলে যে এবার আমাদের নিজেদের বাড়ি সাফাই করার সময় এসে গেছে। এবার এরিন তো মধ্যরাতে তার পরিবারের সকলকে ডেকে তোলে। এরিনের মা তো বলতে থাকে যে এরিন, তুমি একটা অসভ্য মেয়ে, তোমার জন্য এত রাতে সবাইকে উঠতে হলো। দাদির কত বয়স হয়েছে দেখেছো, এত রাতে মানুষটা উঠবে? এবং এরিন তখন সেই পাথরগুলোর মধ্যে থেকে একটা পাথর তাদের দেখায়। এরিন বলে যে আমাদের বাড়ির পিছনে একটা অ্যানিহিলেশন ফর্মুলেশন করা হয়েছে, যেটা সাহায্যে কিনা আমাদের বাড়ির সব লোকেরাই আস্তে আস্তে মরে যাবে। এই জন্যই আমাদের বাড়িতে কোনো সন্তান না, এবং আমাদের বংশ একদমই ধ্বংস হয়ে যাবে। আমাদের পিছন দিকের বাগান কারা পরিষ্কার করে দাদি? এবার দাদি তো বলে যে পিছনের বাগান, সেখানে তো তোমার মা কিছু রেয়ার গাছ লাগিয়েছে, তাই পিছনের বাগানে তোমার মা আর জাসমিন বাদে কেউই যায় না। এরিনের মা বলে যে কি বলছো তুমি? জেসমিন আর আমি শুধুমাত্র এই পাথরগুলো বাগান সাজাতে ব্যবহার করেছিলাম, এগুলো তো সাধারণ পাথর। এবং এরিন তখনই সেই পাথরের ওপর তার ক্ষমতা প্রয়োগ করে, এবং সেই পাথর থেকে কালো রক্তের মতো তরল গড়িয়ে পড়ে। এবার এই দেখে তো সবাই বুঝতে পারে যে তার মানে এগুলো সাধারণ পাথর নয়। এরিন বলে যে আমি তোমাকে আবারও জিজ্ঞেস করছি, এই পাথরগুলো এখানে কে রেখেছিল? কিন্তু এরিনের মা কিছুতেই জ্যাসমিনের নাম নেয় না। এবার দাদি তো জ্যাসমিনকে বলে যে এত বছর তোমাকে আমরা বড় করলাম, আর তুমি আমাদের পরিবারের সাথে এমনটা করছো।
এবার জাসমিন তো বলে ওঠে যে না, আমি কিছুই করিনি। এবং এরিন তখনই বলে যে আমার সন্তানের যারা ক্ষতি করবে বা আমাদের পরিবারের যারা ক্ষতি করতে চাইবে তাদের আমি হাড় মাংস একদম উপড়ে নেব। এবং এরিন তো একটি মন্ত্র বার করে জাসমিনকে ভয় দেখাতে থাকে। এবং তখনই এরিনের মা বলে যে এরিন, তুমি কিন্তু জাসমিনের কিছু করবে না। এবার ইয়াং তো বলে ওঠে যে আমাদের আসল মেয়ে এরিন, জাসমিন না। তুমি কি সেটা ভুলে যাচ্ছ? তুমি এরিনের সাপোর্টে এত কথা বলছো কেন? এবং কেনও তো বলে যে জাসমিন, তুমি যদি নিজের ভালো চাও তাহলে কিন্তু এক্ষুনি সবকিছু সত্যিটা স্বীকার করো। এবার তখনই সেখানে মহারাজের একজন দূত আসে এবং সে একটি ডিগ্রি নিয়ে এসেছিল। জাসমিন বলে যে নিশ্চয়ই এটা পঞ্চম রাজকুমার এদের তরফ থেকে এসেছে, আমাদের বিয়ের ডিগ্রি। এবার ইয়াং তো বলে ওঠে যে পঞ্চম রাজকুমারের সাথে তোমার আবার কবে থেকে সম্পর্ক হলো? এবং তখনই জাসমিন বলে যে আগের দিন একটি ব্যাঙ্কুয়েটে গিয়ে আমার পঞ্চম রাজকুমারের সাথে দেখা হয়েছিল। সেখানে রাজকুমার আমাকে জলে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল এবং তখন থেকেই আমাদের মধ্যে সম্পর্কের শুরু। এবার তখনই তো মহারাজের দূত ডিক্রি দেয় যে জ্যাসমিনের সাথে পঞ্চম রাজকুমার এডের বিয়ে হবে, অর্থাৎ এড জ্যাসমিনকে নিজের উপপত্নী হিসাবে গ্রহণ করছে। এবার এই ডিক্রি শোনার পরেই জাসমিন বলে ওঠে যে এবার আমি রাজ পরিবারের সদস্য, এবার আমি দেখব যে এরিন আমার কি করতে পারে। এবং এই বলে জাসমিন সেখান থেকে বেরিয়ে যায়। এবার এরিন আর অস্টিনও তো সেই দিন কিছু করতে পারে না এবং তারাও বাড়িতে ফিরে আসে। অস্টিন বলে যে এরিন, তুমি ইচ্ছা করেই জাসমিনকে আজকে ছেড়ে দিলে তাই না? এবং এরিন বলে যে হ্যাঁ, কারণ আমি বুঝতে পেরেছি যে এই ঘটনা একা জাসমিনের পক্ষে করা সম্ভব না। নিশ্চয়ই এর পিছনে অন্য কেউ রয়েছে এবং জাসমিনকে যদি এখনই ধরে ফেলি তাহলে সে সতর্ক হয়ে যাবে। তাই জন্য আমি আসল কালপ্রিটকে ধরতে চাই। তো তোমরা কি গেস করতে পারছো যে আসল কালপ্রিট কে? তাহলে কিন্তু এক্ষুনি কমেন্ট করে রাখো। লাস্টে মিলিয়ে দেখো যে তোমাদের গেসটা ঠিক হয়েছে কিনা। এবার অস্টিন তো বলে যে আচ্ছা এরিন, এবার তো জ্যাসমিনেরও রাজপরিবারে বিয়ে হয়ে গেল, তাহলে তুমিও আমাকে বিয়ে করে নাও, তাহলে তুমি ওর ওপর খবরদারি করতে পারবে। এবং এরিন বলে যে হ্যাঁ, জ্যাসমিনকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে বিয়ে, না না, এত কিছু করার দরকার নেই। অস্টিন বলে যে ও, তার মানে তুমি বিয়ে করতে চাও না, তুমি শুধু আমাকে কিস করতে চাও। এবং এরিন বলে যে হ্যাঁ, একদম ঠিক বলেছ। এবার অস্টিন তো রেগে মেগে সেখান থেকে চলে যায় এবং এরিন নিজের মনেই হাসতে থাকে। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। এবার জ্যাসমিনও তো এখন রাজপ্রাসাদেই থাকতো, কারণ তার সাথে এড অর্থাৎ পঞ্চম রাজকুমারের বিয়ে হয়েছিল। এবং জাসমিন এরিনকে দেখেই বলে ওঠে যে এরিন, তুমি তো এই পরিবারের কেউ না, কারণ অস্টিনের সাথে তো তোমার বিয়ে হয়নি, তাহলে তুমি এখানে কি করছো? এবং জাসমিনের দাসীটিও তো বলে ওঠে যে তুমি জাসমিনকে দেখে বো করছো না কেন? তুমি জানো না যে সে পঞ্চম রাজকুমারের উপপত্নী? এবং এরিন তো তখনই বলে যে তোমাদের এইসব বাজে কথা এন্টারটেন করার সময় আমার নেই। এবং তখনই জাসমিনের দাসী এরিনকে মারতে যায়, কিন্তু এরিন তাদের ঘুরিয়ে ঠাস ঠাস করে চড় মারে। এবার ততক্ষণে তো সেখানে এডও এসে গেছিল এবং জাসমিন এডের কাছে ন্যাকা কান্না কাঁদতে শুরু করে দেয় যে দেখো না, আমাকে মেরে আমার গাল লাল করে দিয়েছে। এড বলে যে কার এত সাহস যে আমার স্ত্রীকে মেরেছে? এবং এড বলে যে ও, তাহলে তুমি সেই এরিন যে কিনা বারবার জাসমিনকে টার্গেট করছো? জবে থেকে তুমি ইয়াং ম্যানশনে ঢুকেছো, তুমি ওকে নানাভাবে বুলি করার চেষ্টা করছো, তোমাকে আমি ছাড়বো না। এবং এই বলে এড তো এরিনের ওপর হামলা করতে যায়, কিন্তু এরিন তখনই তার ক্ষমতা, তার ম্যাজিক্যাল পাওয়ার দেখায় এবং বলে যে রাজকুমার, তুমি যদি আমার কাছে আসো তাহলে কিন্তু ভালো হবে না। রাজকুমার বলে যে এক্ষুনি আমি আমার লোকদের দিয়ে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব। কিন্তু ততক্ষণে সেখানে রিউবেন চলে আসে। এবার এড তো বলে যে মাস্টার, আপনিও এসে গেছে, খুবই ভালো হয়েছে। কিন্তু রিউবেন তো পুরোপুরি এরিনের সাপোর্টে কথা বলে এবং সে বলে যে এড, তুমি মনে হয় জানো না যে জ্যাসমিন তোমার অনুপস্থিতিতে তোমার ক্ষমতা ব্যবহার করে লোকদের বুলি করে। সে নিজের ক্ষমতা জাহির করার জন্যই এরিনকে বুলি করছিল। তুমি কি নিজে সেটা জানো? এবার এড তো তখনই জাসমিনকে ঠাস করে এক চড় মারে এবং সে এরিন আর রিউবেনের কাছে ক্ষমা চায়। এবার এরিন আর রিউবেন চা খাওয়ার জন্য বাগানে বসেছিল। রিউবেন বলে যে আমি শুনলাম আপনি নাকি কিডন্যাপিং এর কেসটা সলভ করে ফেলেছেন। এবং এরিন বলে যে হ্যাঁ, আর যে এই কেসটার পিছনে ছিল সে একজন ডিমন কাল্টিভেটর। আপনি নিজে মাস্টার হয়ে সেটা বোঝেননি? এবার রিউবেন তো বলে যে না, আসলে আমি অন্যান্য ব্যাপার নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, তাই জন্য অতটা খেয়াল করিনি।
এবং তখনই এরিন লক্ষ্য করে যে কেউ একজন তাদের পাশ দিয়ে খুব তাড়াতাড়ি যাচ্ছে এবং এরিন তার চায়ের কাপটি ছুঁড়ে মারে, কিন্তু সেটা অস্টিন ক্যাচ করে নেয়। কারণ এই দুজনকে একসাথে দেখে অস্টিন মনে হয় আর থাকতে পারেনি, তাই সে এখানে চলে এসেছিল। অস্টিন বলে যে আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম নাকি? এবার রিউবেন তো তখনই বলে যে এরিন, তাহলে আমাদের অন্য কোনো একদিন দেখা হবে। এবং অস্টিন তখনই বলে ওঠে যে তুমি ওকে এরিন বলে ডাকছো কেন? হ্যাঁ, ওকে এরিন বলে কেবলমাত্র আমিই ডাকতে পারি। এবং রুবেন বলে যে কেন, ওর সাথে তো আপনার বিয়ে হয়নি, তাহলে এই নিয়ে কোনো রকম তর্কাতর্কির তো প্রয়োজন নেই। কিন্তু এই এরিনকে নিয়ে অস্টিন আর রুবেনের মধ্যে তো রীতিমতো তর্কাতর্কি হয়ে যাচ্ছিল। যাই হোক, এরিন তো কোনো রকমে তাদের দুজনকে থামায়। এবার এরিন তো অস্টিনকে বলে যে অস্টিন, রিউবেন এত খারাপও না, তুমি সবসময় ওর উপর রেগে থাকো কেন? আমি দেখেছি যে ওর অরাটা বেশ ভালোই, ও কোনো রকমের শয়তানি করেনি। এবং তখনই অস্টিন বলে যে আমি জানি না কেন, কিন্তু ওকে আমার ভালো লাগে না। এবার এই সব কথা বলতে বলতে তারা যখন যাচ্ছিল, তখনই একটি তীর এরিনের দিকে ছুটে আসে এবং অস্টিন সেই তীরটা ধরে ফেলে। এবং তখনই দুজন এসে তাদের উপর হামলা করে। কিন্তু এরা কোনো সাধারণ মানুষ ছিল না, এরা কোনো ডিমনিক পাওয়ার যুক্ত ব্যক্তি ছিল। এবার এরিন তো তখনই আবার তার হাত কেটে ফেলে এবং রক্ত দিয়ে সেই দুজনকে সেখান থেকে সরায়। কিন্তু এরিনের শরীর এবার প্রচন্ডই খারাপ হয়ে গেছিল এবং তার মুখ থেকে রক্ত বেরিয়ে এসেছিল। অস্টিন বলে যে এরিন, আমি তোমাকে এক্ষুনি চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু চিকিৎসকের সাহায্যে তো এরিনকে ঠিক করা সম্ভব ছিল না, কেবলমাত্র অস্টিনই এরিনকে ঠিক করতে পারত। অস্টিনের কিস যেহেতু এরিনকে ম্যাজিক্যাল পাওয়ার দিত, তাই অস্টিন এরিনকে ঘরে নিয়ে যায় এবং তারা একসাথে রোম্যান্স করে। ফলে এরিন অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এবার অপর দিকে আমরা জ্যাসমিনকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জ্যাসমিন কালো হুড পরে একটি অন্ধকার ঘরে একজনের সাথে দেখা করতে এসেছিল। জ্যাসমিন বলে যে মাস্টার, আপনি যে কাজটা আমায় করতে বলেছিলেন আমি সেটা করতে পেরেছি। এরিন এখন অনেকটাই আঘাত পেয়েছে, মনে হয় ও আর বেশি দিন বাঁচবে না। কিন্তু তখনই সেই কিলারদের মধ্যে একজন সেখানে আসে এবং বলে যে মাস্টার, আমাদের প্ল্যান ফেল হয়ে গেছে, এরিনকে আমরা মারতে পারিনি। এবার এই কথা শুনে জ্যাসমিন তো টেনশনে পড়ে যায়। কিন্তু তখনই তার সেই মাস্টার বলে যে তুমি এত চিন্তা করছো কেন? এবং এই বলে সে জ্যাসমিনকে একটি শিশি দেয়, যেটা কিনা একটা পাপেট কার্সের শিশি ছিল। অর্থাৎ বলা যায় যে এই ওষুধটা খেলে যে কেউ পুরোপুরি তার কন্ট্রোলে চলে যাবে। এবার এই গোপন ব্যক্তিটি অর্থাৎ জ্যাসমিনের মাস্টার তাকে বলে যে এই ওষুধ তুমি এডকে খাওয়াবে, তারপর তুমি ইয়াং পরিবারের সকলকে নিমন্ত্রণ জানাবে। এই ইয়াং পরিবারকে আমি এবার এক চুটকিতেই ধ্বংস করে দিতে চাই। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই। এবার এরিন তো অস্টিনের সাথে রোম্যান্স করার ফলে এরিনের ক্ষমতা প্রায় অনেকটাই ফিরে এসেছিল। এবং তখনই একজন সৈন্য এসে অস্টিনকে জানায় যে মিলিটারি ব্যারাকে কিছু ঝামেলা হচ্ছে, তাই জন্য অস্টিন যেন তাড়াতাড়ি সেখানে যায়। এবার মোমো আর মিয়ানও তো জেদ করে যে তারাও তাদের বাবার সাথে যাবে, তাই অস্টিন মোমো আর মিয়ানকে নিয়ে মিলিটারি ব্যারাকের দিকে চলে যায়। এবার কিছুক্ষণ পর সেখানে একজন কর্মচারী আসে এবং সেই কর্মচারীটি জানায় যে জ্যাসমিন এরিনকে দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছে, আর এই নিমন্ত্রণে পুরো ইয়াং পরিবারকেই ডাকা হয়েছে। এবার এই কথা শুনে এরিনের তো সন্দেহ হয় যে হঠাৎ জ্যাসমিন পুরো পরিবারকে কেনই বা নিমন্ত্রণ জানাবে, এবং এরিন ঠিক করে যে সেও যাবে। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে জ্যাসমিনের এই নিমন্ত্রণে দাদি, কিয়াং এবং এরিনের মা সকলেই উপস্থিত ছিল। এরিনের মা তো বলে যে দেখলে জ্যাসমিন কত ভালো, ও সত্যিই আমাদের মেয়ে হওয়ার যোগ্য, ও এই রাজপরিবারে বিয়ের সাথে সাথেই আমাদেরকে নিমন্ত্রণ করছে। দাদি বলে যে নিমন্ত্রণ করছে ভালো কথা, তা আশেপাশে তলোয়ার হাতে এত সৈন্য কেন? এবং এরিনের মা বলে যে ও কিছু না, নিশ্চয়ই আমাদের প্রোটেকশনের জন্যই এইসব রাখা হয়েছে। এবার তখনই সেখানে জ্যাসমিন এডকে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে এডকে তখন একদমই অন্যরকম লাগছিল, কারণ তার উপর তো সেই পাপেট কার্সটা প্রয়োগ করা হয়েছিল, তাই সে পুরোপুরি জ্যাসমিনের হাতের পুতুলি হয়ে গেছিল। এবার কেন তো তখনই উঠে দাঁড়িয়ে বলে যে আমার মিলিটারিতে কিছু কাজ আছে, তাছাড়া দাদিরও মনে হয় এই খাবার পছন্দ হবে না, তাই আমরা চলে যাচ্ছি। কিন্তু তারা ওঠার সাথে সাথেই আশেপাশের সিপাহীরা তলোয়ার বার করে, মানে তাদেরকে এখান থেকে যেতে দেওয়া হবে না। কেন বলে যে জ্যাসমিন, এটা আবার কি হচ্ছে? এবং জ্যাসমিন বলে যে তোমরা না চাইলেও তোমাদেরকে আজকের খাবার খেতে হবে।
কেন বলে যে আমরা তোমাকে পরিবারের মতো এতদিন বড় করলাম আর তোমরা এমন করছো। এবং জাসমিন বলে যে পরিবার, কিসের পরিবার? তোমরা কখনোই আমাকে পরিবার হিসাবে দেখোনি। এবার এরিনের মা তো বলে ওঠে যে জাসমিন, তোমার কি কিছু ভুল হচ্ছে? তুমি এমনটা করছো কেন? এবং দাদি বলে যে তুমি কি সত্যি গাধা? আমি এতদিন ভাবতাম যে তুমি গাধা সেজে রয়েছো, কিন্তু এখন দেখছি তুমি সত্যিই গাধা। এরিনের মা বলে যে আপনি ভুল বুঝছেন, জাসমিনকে আমি নিজে হাতে মানুষ করেছি। জাসমিন নিশ্চয়ই কোনো শয়তানি করবে না। এবার তখনই তো সেখানে এরিন হাজির হয় এবং এরিন বলে যে কেউ এই খাবার একদম খাবে না। ওরা এতদিন ধরে আমাদের বাড়ির ওপর যে কালো জাদু করছিল, তার লাস্ট স্টেপ এই খাবারের মধ্যেই রয়েছে। এই খাবার তোমরা খাওয়ার সাথে সাথে সেই ফরমেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের বংশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এরিনের মা বলে ওঠে যে এরিন, তুমি একটা শয়তান মেয়ে, তুমি এখনো জাসমিনের নামে মিথ্যা দোষ দিচ্ছ। তুমি ওর কাছে ক্ষমা চাও। ঠিক আছে, কেউ যদি না খায় তাহলে আমিই খাবো। এবং এই বলে এরিনের মা তো সেই খাবার খেতে যায়, কিন্তু কেন তখনই তার হাত থেকে খাবার ফেলে দেয়। এরিনের মা বলে যে কেন, তোমার মাথাটা মনে হয় এরিন ব্রেন ওয়াশ করে দিয়েছে। কেন বলে যে আমার মাথা কেউ ব্রেন ওয়াশ করেনি, তোমার মাথা জাসমিনের কথা শুনে খারাপ হয়ে গেছে। এবার তখনই তো এরিন তার মন্ত্রপুত কাগজ বা তালিসমানটি বার করে এবং জাসমিন বলে যে এরিন, তোমার ক্ষমতা এখন আগের থেকে অনেক কম। আমিও দেখতে চাই যে তুমি কি করতে পারো। এরিন বলে যে কালকে তুমিই আমাকে মারতে লোক পাঠিয়েছিলে এবং জাসমিন বলে যে হ্যাঁ পাঠিয়েছিলাম, তাতে কি? আর তাছাড়া এখনো তুমি আমার থেকে কোথাও যেতে পারবে না, তোমাদের সকলকে আমি এখানেই খতম করব। এই বলে জাসমিন একটা মন্ত্রপুত পাথর সেখানে রাখে এবং তার ওপর গরম জল ঢালে, যার ফলে এর প্রভাব সকলের ওপর শুরু হয়ে যায়। মানে খাবার না খেয়েও সেই প্রভাব সকলের ওপর পড়ে এবং দাদি, কেন এবং এরিনের মা অসুস্থ হয়ে পড়ে। মানে এরিনের মা আলটিমেটলি বুঝতে পারে যে আসল শয়তানটা কে। এবার এরিন তো তখনই তার ক্ষমতার সাহায্যে সেই পাথরটাই ভেঙে দেয়, ফলে দাদি, কেন এরা আবার সুস্থ হয়ে ওঠে। অপরদিকে আমরা দেখতে পাই যে জাসমিনকে আসলে এইসব যে করাচ্ছিল তাকে, এবং এই ফরমেশন ভেঙে দেওয়ার ফলে তার মুখ থেকেও রক্ত উঠে আসে। সে বুঝতে পারে যে এরিন এই ফরমেশনটা ভেঙে দিয়েছে। এবার এরিন তো তখনই তার ম্যাজিকের সাহায্যে রাজকুমার এরের উপর যে জাদু প্রয়োগ করা হয়েছিল, অর্থাৎ সেই পাপেট কার্সটাও ভেঙে দেয়। ফলে রাজকুমার এডও আবার সজ্ঞানে ফিরে আসে। রাজকুমার এড বুঝতে পারে যে এতক্ষণ জাসমিন তাকে দিয়ে সবকিছু করাচ্ছিল এবং এরিন তখনই বলে যে আমি আজকে নিজের প্রাণ নিয়ে নেব, কিন্তু তোমরা মনে রাখবে যে আমার পিছনেও একজন আছে যে আমার হয়ে সবার থেকে বদলা নেবে। এবং জাসমিন সেখানেই নিজের প্রাণ নিয়ে নেয়। এবার কেন তো বলে ওঠে যে এরিন, কিন্তু আমাদের পরিবারের সাথে এমন শত্রুতা কে করছে? এবং এরিন তখনই জাসমিনের মাথা থেকে একটি চুল ছিঁড়ে নেয়। এরিন বলে যে যে জাসমিনকে কন্ট্রোল করছিল তার কোনো না কোনো ট্রেস জাসমিনের দেহেও থাকবে, সুতরাং এই চুলের সাহায্যে আমি বুঝতে পারবো সেটা কে। এবং এরিন বুঝতে পারে যে সেটা কে। এরিন বলে যে দাদি, আমি কিছুক্ষণের মধ্যেই তাকে খতম করে ফিরে আসছি। এবার এরিনের মা তো তখনই বলে যে এরিন, তুমি আমার উপর রাগ করো না। আমি জানি যে এই সবকিছু আমার ভুল। আমি অন্ধ হয়ে গেছিলাম। জাসমিন আমায় অন্ধ করে দিয়েছিল। ওই ভবিষ্যতে কখনোই এমনটা করব না। এবং এরিন তখনই বলে যে ম্যাডাম, আপনার আর আমার মধ্যে মা মেয়ের কোনো সম্পর্কই নেই। সত্যি বলতে এরিনের মা তো সেটা ডিজার্ভও করতো না। এবার এরিন তো কেনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং এরিন গিয়ে পৌঁছায় এই গল্পের সবচেয়ে বড় ভিলেনের বাড়িতে। তোমরা কি এতক্ষণে বুঝতে পেরেছো সেটা কে? সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে এই সাম্রাজ্যেরই মাস্টার রিউবেন। এবার এরিন তো বলে ওঠে যে কিন্তু কেন, তুমি এইসব কেন করছিলে? এবং আমরা জানতে পারি যে আসলে রিউবেন এইসব কেন করছিল। রিউবেন বলে যে তোমাদের মনে আছে কিনা জানি না, 12 বছর আগে আমাদের এই সাম্রাজ্যের পশ্চিমে আর একটা সাম্রাজ্য ছিল, চিয়া সাম্রাজ্য। সেই সাম্রাজ্যে অনেক সোনা রূপা ছিল, কিন্তু সেই সাম্রাজ্য অ্যাটাক করা হয় এবং সেই সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়। এবার কেন তো তখনই বলে ওঠে যে চিয়া সাম্রাজ্য, মনে পড়েছে, সেটা তো আমার বাবা আর দাদুই আক্রমণ করেছিল। এবং রুবেন বলে যে হ্যাঁ, ঠিক বলেছ, এই ইয়াং পরিবারের লোকেরাই সেই সাম্রাজ্য খতম করেছিল। সেই সাম্রাজ্যের রয়্যাল পরিবারের সকলকে তারা মেরে ফেলেছিল এবং সেই জন্য তারা এই সাম্রাজ্যে অনেক উঁচু উঁচু পদ লাভ করে।
এবং কেন্তু তখনই বলে ওঠে যে একদম চুপ করো, আমি সত্যিটা খুব ভালোভাবেই জানি। চিয়া সাম্রাজ্যের রাজপরিবারের লোকেরা কালো জাদু নিয়ে অবসেসড হয়ে গেছিল। তারা কালো জাদু নিয়ে এতটাই মেতে উঠেছিল যে তারা সাধারণ নিরীহ মানুষ, ছোট ছোট বাচ্চা এদের বলি দিতে শুরু করেছিল। তাই জন্যই ওই রাজ পরিবারকে খতম করা হয়েছিল, তাতে আমাদের কোনো দোষই নেই। বলে ওঠে যে ও, তার মানে তুমি সেই চিয়া সাম্রাজ্যেরই বংশধর। এবং রুবেন বলে যে হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে কাল্টিভেশনের জন্য দূরে একটি টেম্পলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ট্রেনিং কমপ্লিট করে আমি আমার সাম্রাজ্যে ফিরে আসি এবং সেখানে এসে আমি দেখি যে সত্যি সবাই কালো জাদু নিয়ে মেতে উঠেছে। সবাই অমরত্ব লাভের দিকে ছুটছে, কিন্তু আমি জানতাম যে আমি ওদের শোধরাতে পারবো। আমার বাবা বলেছিল যে সমস্ত কালো জাদু যারা করে তাদের সবাইকে শাস্তি দেবে, কিন্তু তোমরা আমাকে একটা দ্বিতীয় সুযোগ দিলে না। তোমরা আমাদের সাম্রাজ্যটা ধ্বংস করে দিলে। আমার মা সেই দিন আমাকে লুকিয়ে রেখেছিল, আর লুকিয়ে লুকিয়ে আমি সবটা দেখতে পেরেছিলাম তোমরা কিভাবে ওদের মারলে। তাই জন্য তোমাদের পরিবারকেও আমি শাস্তি দেব, তোমাদের সকলকে আমি মেরে ফেলবো। এরিন বলে যে ও, তাই জন্যে তুমি ইয়াং পরিবারের মেয়েকে ছোটবেলাতেই বদল করে দিয়েছিলে। এবং রিউবেন বলে যে হ্যাঁ, আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে তোমার কোনো না কোনো ম্যাজিক্যাল পাওয়ার থাকবে, তাই জন্য আমি তোমাকে এই পরিবারে থাকতে দিতে চাইনি। এরিন বলে ওঠে যে হয়েছে তোমার বলা, এবার আমি বলি। আমার দাদু এবং বাবা যেটা করেছে একদম ঠিক করেছে। তোমার সেই লোকদের শাস্তি দেওয়াই দরকার ছিল। তুমি খালি এটাই দেখছো যে তোমার পরিবারকে শাস্তি দেওয়া হয়েছিল, তুমি এটা দেখছো না যে তারা এই কালো জাদুর লোভে কত নিরীহ লোককে মেরেছিল, কত বাচ্চাকে বলি দিয়েছিল। তারা কি মানুষ ছিল না, নাকি তাদের বাঁচার কোনো অধিকার ছিল না? তাদেরকে অকারণে মারার জন্য যে শাস্তি পাওয়া উচিত ছিল সেই শাস্তি তোমার পরিবার পেয়েছে। এবার রিউবেন তো তখনই বলে ওঠে যে তোমাকে আর কোনো কথা বলতে হবে না। এবং রিউবেন তার শক্তি এরিনের ওপর প্রয়োগ করে। এবার সেই শক্তির জোরে কেন্ত ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু এরিন কোনো রকমে নিজের শক্তি দিয়ে তাকে আটকাতে পারে। এবার রিউবেন তো বলে যে আমার মনে হয় আমি আজকে এখানেই মরে যাব, কিন্তু মরার আগে তোমার সাথে একটা বাজি খেলে যাই, কি বলো এরিন? এরিন তো বলে ওঠে যে কি বাজি? এবং রিউবেন বলে যে আমি মরে যেতেই এই জায়গাটা একটা ডেথ ট্র্যাপে পরিণত হবে, সুতরাং তোমার মৃত্যু এখানেই অবধারিত। আমি দেখতে চাই যে এখানে অস্টিন তোমায় বাঁচাতে আসবে কিনা। যদি ও বাঁচাতে আসে তাহলে তো ভালো, কিন্তু যদি না আসে তাহলে আমরা দুজনেই একসাথেই আজকে নরকে যাব। দেখা যাক কি হয়। এবং এই বলে রিউবেন তো নিজের ক্ষমতা প্রয়োগ করে সেখানেই মারা যায়। কিন্তু সে মারা যাওয়ার সাথে সাথেই চারিদিকে একটা অদ্ভুত পাওয়ার ঘিরে ধরে এবং আমরা দেখতে পাই যে সেই পাওয়ারের প্রভাব এরিনের ওপরও পড়ে। এবার এরিন তো তার সর্বশক্তি ব্যবহার করে চেষ্টা করছিল নিজেকে বাঁচানোর, কিন্তু সে পারছিল না। কিন্তু তখনই সেখানে অস্টিন চলে আসে এবং সে এরিনকে কিস করে। ফলে এরিন তার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে পায় এবং সে ক্ষমতাশালী হয়ে সেই জায়গায় যে ডেথ ট্র্যাপ ছিল সেটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। এরিন বলে যে অস্টিন, তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচাতে আসার জন্য, তাই জন্যই আমি এখান থেকে বেঁচে বেরোতে পারছি। এবং অস্টিন তো তখনই বলে যে আচ্ছা, এবার কি তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি? এরিন বলে যে না না, আমি গণনা করে দেখেছি যে তোমার 3 বছর পরই তোমার আসল ভালোবাসার মানুষের সাথে বিয়ে হবে, তাই যদি আমরা এখন বিয়ে করি আমাদের বিয়ে মনে হয় ভেঙে যাবে। এবং অস্টিন বলে যে তাই, ঠিক আছে, তাহলে আমি 3 বছর অপেক্ষা করব তোমাকেই বিয়ে করার জন্য। এবং এই বলে অস্টিন এরিনকে কিস করে এবং এভাবেই আমাদের এই কিউট রোম্যান্টিক ম্যাজিক্যাল ড্রামাটা শেষ হয়। তো তোমরা কি গেস করতে পেরেছিলে যে আসল ভিলেনটা কে? আর ড্রামাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে এক্ষুনি কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।